হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে এসেছি জিওগ্রাফি থেকে। তোমরা জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য কিন্তু এসটিজিটি ভিক্টোরি ব্যাচ ইউটিউব ক্লাস শুরু করেছি, যেখানে আমরা শুরু করেছি 1500 এমসিকিউ করে পার সাবজেক্ট থেকে এমসিকিউ প্র্যাকটিস, যেখানে আমরা প্রতিটা ক্লাসের মাধ্যমে 50টা করে এমসিকিউ নিয়ে আসি। কিন্তু সেখানে যে শুধু আমরা 50টাই শিখছি এরকম একদমই নয়, কারণ প্রতিটা কোশ্চেনের সাথে দেখবে আমরা কিন্তু এক্সপ্লেনেশন রেখেছি। কারণ মেইন হলো কনসেপ্ট। যখন আমরা কনসেপ্টটা পড়বো তখন দেখবে এই কনসেপ্ট রিলেটেড আমরা আরো অনেকগুলো কোশ্চেন কিন্তু আনসার করতে পারি। আর যখন আমরা ম্যাক্সিমাম আমাদের প্রিপারেশনটা হবে তখনই তো অবভিয়াসলি আমরা স্কোরটাও বেটার করতে পারবো। সেই জন্য তোমাদের এরকম একটা সিস্টেমে নিয়ে এসেছি যাতে তোমরা এমসিকিউ প্র্যাকটিসের পাশাপাশি সেই কনসেপ্টগুলো একটা রিভিশন হয়ে যায়, বা নতুন কেউ দেখলো যাতে অনেকটা আইডিয়া হয়ে যায়। বাকি আরো ডিটেলস দেখতে চাইলে তো কনসেপ্ট ক্লাস তো দেখতেই লাগবে, কারণ মেইন হলো কনসেপ্ট, এমসিকিউ জাস্ট ফর প্র্যাকটিস। যাই হোক, তোমাদের জন্য এই জিওগ্রাফিটা আজকে হলো পার্ট 2। আর জিওগ্রাফির ক্ষেত্রে আমি এবং পার্থ স্যার আমরা দুইজন মিলেই কিন্তু তোমাদেরকে ক্লাসটা করাবো। যেহেতু সিলেবাসটা অনেকটাই বড়, আমরা চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে দুটো করে ক্লাস দেওয়ার জন্য। তো সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করো, সবকিছুই আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে হলো জিওগ্রাফি থেকে পার্ট 2। ওকে, 1500 এমসিকিউ সিরিজের আজকে হলো পার্ট 2। আর এরকম 1500 এমসিকিউস পার সাবজেক্ট থেকে আমরা নিয়ে আসবো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, 4টা সাবজেক্ট থেকেই নিয়ে আসবো। ওকে, তো আজকে জিওগ্রাফিটা। আচ্ছা, তো এখানে তো লেখাই আছে, দেখতে পাচ্ছ জিওগ্রাফি এমসিকিউ ক্লাস 1500 এমসিকিউ সিরিজ। আর সেই সিরিজের আজকে হলো পার্ট 2। আর আজকের ক্লাসেও গত ক্লাসের মতোই আমরা 50 এমসিকিউস নিয়ে ডিসকাস করব। ওকে, তো এখান থেকে 51 থেকে কিন্তু আজকের আমাদের কোশ্চেনটা শুরু হবে, যে সিরিয়াল নাম্বারটা, কারণ 50 পর্যন্ত গত ক্লাসে আমরা দেখলাম। তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লাস হয়েছে বা তার আগে কতটা কোশ্চেন হয়ে গেছে, সেটা কিন্তু বুঝতে পারবে। তো ওই যে প্রথম ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা প্রথম যে চ্যাপ্টারগুলো ছিল সেটা আমরা দেখলাম। আজকে কিন্তু আমরা যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের পার্টটা রয়েছে সেখান থেকে, তারপর আর কিছু পার্ট আছে সেখান থেকে মিলিয়ে আমরা কিন্তু করব এমসিকিউর পাশাপাশি কনসেপ্টটাও করব। আর আজকের ক্লাসে টোটাল যে 50 এমসিকিউসটা থাকবে সেই 50-র মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, চলো আমরা স্টার্ট করছি। আচ্ছা, তো এখানে দেখো 51 নাম্বার কোশ্চেন রয়েছে, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো। কোশ্চেন তো দেখলাম, ইংলিশ ভার্সন সাথে রেখেছি, দ্য 0 ডিগ্রি লঙ্গিটিউড ইজ। ওকে, আনসার আমরা পরে দেখবো। আগে আমরা দেখো কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যারা তোমরা কনসেপ্ট ক্লাসটা করেছো তোমাদেরকে ডিটেলসে আমি কিন্তু কনসেপ্ট ক্লাস করিয়েছি। যারা তোমরা অফলাইন করো বা পেইড ক্লাসে অনলাইন কোর্সে রয়েছো, তো সেখানে কিন্তু দেওয়া আছে, একদম ডিটেলসটা দেওয়া আছে। তো ওইটা করতে আলাদা একটা ক্লাসের প্রয়োজন, 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাসের প্রয়োজন। তো এখানে সম্পূর্ণটা করা তো পসিবল হবে না, তবে আমি ম্যাক্সিমামটা করানোর চেষ্টা করছি। দেখো, ধরো এটা হলো আমাদের পৃথিবী। ওকে, আমাদের পৃথিবী। এখন পৃথিবী আমি যদি দেখি, এদিকে হলো যে ধরো ওয়েস্ট, এদিকে হলো ইস্ট, এদিকে হলো নর্থ, এদিকে হলো সাউথ। এখন যদি এই পৃথিবীটাকে দুইটা গোলার্ধে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে যদি দুইটা সমান ভাগে আমি ভাগ করি মাঝখানে, তো ওই যে এটা যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর গোলার্ধ, এটা আমার হয়ে যাবে কি দক্ষিণ গোলার্ধ। তো এরকম পৃথিবীর মধ্যে না এরকম পূর্ব পশ্চিম, মানে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে কতগুলি এরকম রেখা আছে, এরকম কতগুলি কি রেখা আছে। ওকে, এরকম কতগুলি রেখা আছে। যত পূর্ব থেকে যত আমরা উত্তর দিকে যাব, ওকে, আবার এদিকে এদিকে হলে দক্ষিণ দিকে, এরকম কতগুলি রেখা আছে। এই যে এক একটা রেখা রয়েছে, এই রেখাগুলিকে কি বলা হয়? এই রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা। কি বলা হয়? অক্ষরেখা। তো এরকম অক্ষরেখা যেটা রয়েছে মাঝখানে যেটা আছে, ওকে, মাঝখানে যেটা আছে, এই মাঝখানেটা হলো 0 ডিগ্রি, যেটাকে আমরা বলে থাকি নিরক্ষরেখা। কি বলি আমরা? নিরক্ষ। ওকে, নিরক্ষরেখা আমরা বলে থাকি। ক্লিয়ার? যে একদম মাঝখানে পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্ব যেটাই বলো, যে রেখাটা আছে সবগুলি রেখাকে কিন্তু যে কোনো, তো এই রেখা এটা অক্ষরেখা, এইটা অক্ষরেখা, এটা অক্ষরেখা, প্রতিটাই হলো অক্ষরেখা। তার মধ্যে স্পেসিফিক অক্ষরেখার স্পেসিফিক কিছু নাম আছে। সবগুলি অনেকগুলো অক্ষরেখা রয়েছে, এতগুলো মনে রাখা পসিবল না, দরকারও নেই। স্পেসিফিক আমাদের 5-6টা মনে রাখতে লাগে, সেগুলি বলে দেব। তার মধ্যে থেকে একদম সবচেয়ে বড়, সবচেয়ে মাঝখানে যেটা রয়েছে, যেটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ মাঝখানে এটা ভাগ করছে, সেটা হলো 0
ডিগ্রি, আর এটার নাম হলো নিরক্ষরেখা বা নিরক্ষরেখার অন্য আরেকটি নাম মনে রাখবে, এটা হলো সমাক্ষ রেখা। কি? সমাক্ষ রেখা। তো নিরক্ষরেখার আরেকটা নাম কি আমরা জানলাম? সমাক্ষ রেখা। ওকে, তো এরকম 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করতে করতে একদম লাস্টে মেরুতে, এটা হলো মেরু, এটা হলো উত্তর মেরু, আর এদিকে হলো দক্ষিণ মেরু, এদিকে গেলে উত্তর, এদিকে গেলে দক্ষিণ। তো মেরুতে হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি উত্তর, আর এদিকে হলো 90 ডিগ্রি দক্ষিণ। তার মানে এখানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ধরে এখানে হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 4 এরকম করতে করতে একদম 90 ডিগ্রি পর্যন্ত। সেম ভাবে এদিকে 1 2 3 4 করতে করতে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে এদিকে 90 আর এদিকে 90, তাহলে কত হলো? 90 প্লাস 90, আর মাঝখানে একটা আছে 0 ডিগ্রি, কারণ এখানে 0 ডিগ্রি, তো এখানে 1 ডিগ্রি, তো এখানে 1 ডিগ্রি, তার মানে আরেকটা রেখা তো বাকি রয়েছে, তার মানে 1। টোটাল কত হলো? 181। তো টোটাল যদি বলা হয় যে এই অক্ষরেখাগুলি রয়েছে, তাহলে কয়টা রয়েছে? সেটা রয়েছে এই যে মানে 181, তার মধ্যে বৃত্ত বিন্দুর অনেক কিছু ব্যাপার আছে, যেরকম 90 ডিগ্রি যেটা, এটা বিন্দু, আর এই যে 90 ডিগ্রি নর্থও বিন্দু, 90 ডিগ্রি সাউথও কিন্তু বিন্দু। তো এগুলো এক একটা রেখা। ওই 0 ডিগ্রি একটা নিরক্ষরেখা, তার মধ্যে আরো কিছু স্পেসিফিক রেখা আছে, যেরকম ধরো এখানে একটা রেখা যেটা মান হলো 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ। তো এদিকে আসলাম, এদিকে আবার 23.5 ডিগ্রি সাউথ। তারপর এখানে আরেকটা রেখা 66.5 ডিগ্রি নর্থ, এদিকে আবার 66.5 ডিগ্রি সাউথ। ওকে, এখন এগুলি আমি কেন লিখলাম, বাকিগুলি কেন লিখলাম না? কারণ এগুলি স্পেসিফিক কিছু নাম আছে, সেই জন্য, আর এগুলি আমাদেরকে পড়তে লাগে, এখান থেকে কোশ্চেনটা আসে। যেরকম 23.5 ডিগ্রি নর্থ যেটা রয়েছে, এটার একটা স্পেসিফিক নাম আছে। ওকে, এটা একটা স্পেসিফিক নাম হলো কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রি যে দক্ষিণ রয়েছে, এটা হলো মকর ক্রান্তি রেখা। কি? মকর ক্রান্তির রেখা। 66.5 ডিগ্রি নর্থে যদি যায়, এটা হলো সুমেরু, সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত। আর 66.5 ডিগ্রি সাউথ হলে এটা হলো কুমেরু, কুমেরু বৃত্ত। ওকে, আর যদি 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ বলিস, 90 ডিগ্রি সাউথ এটা হলো, এটা বিন্দু, এটা হলো কুমেরু বিন্দু, কুমেরু বিন্দু। ওকে, আর এটা হলো সুমেরু বিন্দু। দুইটার মধ্যে ডিফারেন্স, এটাও সুমেরু এটাও সুমেরু, কিন্তু এটা সুমেরু বৃত্ত, এটা হলো সুমেরু বিন্দু। এই যে রেখাগুলি না, এগুলি এক একটা পূর্ণবৃত্ত, মনে রাখবে, অক্ষরেখাগুলি এক একটা পূর্ণবৃত্ত। এটা তো 2D, তার জন্য দেখাতে পারছি না, একটা গ্লোব হলে আরো বা একটা ভিডিও হলে ভালো বুঝাতে পারতাম। এই যে পৃথিবীটা তো এরকম অনেকটা গোল টাইপ অবিগত গোলক রয়েছে, এটা একদিক থেকে শুরু আরেক দিকে একদম ঘুরে কিন্তু আসছে, তার জন্য এই অক্ষরেখাগুলি এক একটা বৃত্ত, মনে রাখবে, অক্ষরেখাগুলি কি? এক একটা পূর্ণবৃত্ত, অক্ষরেখাগুলি এক একটা পূর্ণ বৃত্ত। ওকে, তো অক্ষরেখাগুলি মনে কি এক একটা পূর্ণ বৃত্ত, কিন্তু 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ কখনো বৃত্ত হয় না, কারণ এই দুইটা হলো বিন্দু, মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হয়, বিন্দু কখনো বৃত্ত হতে পারে না। তো এই জিনিসটা মনে রাখবে। তো অক্ষরেখার টোটাল কয়টা আছে? 181। কিন্তু যদি বলা হয় মানে বৃত্ত, অক্ষরেখা যে বৃত্ত মানে কয়টা আছে, পূর্ণ বৃত্ত কয়টা আছে, তখন কিন্তু ওই এই দুইটা বাদ যাবে। তো এই দুইটা বাদ গেলে কত হবে? 179। বুঝা গেল? এখন এখান থেকে আরেকটু জিনিস জানো, তাহলে বাকি কোশ্চেন গুলি করতে আমার ইজি হবে। এই যে এক একটা রেখা বললাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, এই যে এক একটা রেখার মধ্যে যে ডিস্টেন্স রয়েছে, এই যে 1 ডিগ্রি সমান সমান 111 কিলোমিটার, 1 ডিগ্রি সমান সমান কত? 111 কিলোমিটার। মনে রাখবে 1 ডিগ্রি অক্ষরেখা মানে ধরো 0 থেকে 1 ডিগ্রি যাবো, তো এটা কত কিলোমিটার? এটা 111 কিলোমিটার। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এই রেখাগুলির নাম কোনটা, কত ডিগ্রি রয়েছে, এটা মনে রাখবে। এখানে আরেকটা বিষয় বলার আছে, যেটা আমার পরবর্তী এমসিকিউতেও কাজে আসবে, সেটা হলো এখানে আমাদের কিছু নিম্ন অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ, মধ্য অক্ষাংশ এগুলি আছে। এখন দেখো, আমি যদি 0 থেকে দেখি, 0 থেকে 90 দিকে যাই, উত্তরে যাই আর দক্ষিণে যাই, তাহলে কি 0টা হলে কি নিম্ন, আর 90 ডিগ্রি হলে কি এটা উচ্চ থাকবে। তো নিরক্ষরেখা থেকে মানে 0 ডিগ্রি থেকে যত উত্তর দিকে বা যত দক্ষিণ দিকে আসবো, তত কিন্তু আমরা উচ্চ দিকে যাব। তার মানে নিরক্ষরেখার কাছে যে জায়গাটা, নিরক্ষরেখার কাছে ধরো এই যে এই জায়গাটা 23.5 থেকে এই জায়গাটাকে বলা হয় কি? নিম্ন অক্ষাংশ। কি বলা হয়? নিম্ন অক্ষাংশ।
আর তারপর এখান থেকে আরেকটু যত দূরে যাবো তত উচ্চ দিকে যাবো, মাঝখানের এই জায়গাটা আর এই জায়গাটাকে বলা হয় মধ্য অক্ষাংশ। আর এই জায়গাটা মানে 66 থেকে বা 60 থেকে মোটামুটি 90 পর্যন্ত এই জায়গাটা আর এই জায়গাটাকে বলা হয় উচ্চ অক্ষাংশ। নিম্ন অক্ষাংশ, মাঝখানের জায়গাটা মধ্য অক্ষাংশ, আর এই জায়গাটাকে উপরের জায়গাটা বলা হয় কি উচ্চ অক্ষাংশ। ওকে, এগুলি কিন্তু মনে রাখতে লাগবে। ক্লিয়ার? তার মধ্যে কিছু উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর অনেক বিষয় আছে যেটা একটু সময় বুঝলে এটা বোঝানো সম্ভব নয়, এটা অনেক বড় বিষয়, ডিটেলস বুঝতে লাগে। আর ডিটেলস বুঝতে গেলে সেটা শুধু এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে তো বোঝানো সম্ভব না, সেটার জন্য আমাকে কনসেপ্ট ক্লাসটা কিন্তু বুঝতে লাগবে, কারণ অনেক কিছু বিষয় আছে এখানে। ল্যাটিটিউড লঙ্গিটিউড শুধু বললেই হয় না, অনেক বিষয় আছে। সেটার জন্য কনসেপ্ট ক্লাসটা দেখো, তাহলে দেখবে ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে তোমাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না, কারণ সেইভাবে একদম ইজি ওয়েতে তোমাদেরকে আমি বুঝিয়েছি। তো এটা গেল আমাদের ল্যাটিটিউড, ওকে, অক্ষাংশ যে ব্যাপারটা রয়েছে। এখন আমি দ্রাঘিমার ব্যাপারটা বলছি। ওকে, যে দ্রাঘিমাটা রয়েছে, এটা আমার পৃথিবী রয়েছে, ওকে, উত্তর, দক্ষিণ, পশ্চিম, আর এদিকে রয়েছে আমার পূর্ব। আগে এইভাবে যে রেখাগুলি আমরা দেখেছিলাম, এই যে এইভাবে রেখাগুলি দেখেছিলাম, এগুলিকে কি বলা হয়েছে? এগুলিকে বলা হয় অক্ষরেখা। এগুলি ছিল অক্ষরেখা। ওকে, আর দ্রাঘিমা রেখা কোনগুলি? এই যে এখানে ছিল না বিন্দুটা ছিল, এদিকে একটা বিন্দু, এদিকে একটা বিন্দু ছিল, মানে মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এক একটা রেখা রয়েছে, এক একটা কি অর্ধবৃত্ত রয়েছে, মানে এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হচ্ছে। ওকে, দুই সাইডে এরকম অনেকগুলি কিন্তু রেখা রয়েছে, এরকম ভাবে এরকম রেখা রয়েছে। তোমরা পিকচারে চাইলেও দেখতে পারো, পিকচারে গিয়ে দেখবে এরকম ভাবে কিন্তু অনেকগুলো রেখা রয়েছে। একদম মাঝখানে যে রেখাটা রয়েছে, একদম পুরো মাঝখানে যে রেখাটা রয়েছে, ধরো এই রেখাটা রয়েছে, এটার মান হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি। ওকে, মানে এটা উত্তর দক্ষিণে, কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এক একটা যে রেখা, ধরো অরেঞ্জ থাকে, অরেঞ্জে দেখবে অরেঞ্জটা খুললে এটা কি থাকে, হাফ সার্কেল থাকে, একটা থেকে আরেকটা পর্যন্ত থাকে যে হাফ সার্কেল থাকে। সেম ভাবে যে দ্রাঘিমা রেখাগুলি আছে, এই যে রেখাগুলি উত্তর দক্ষিণে যে লম্বালম্বি যে রেখাগুলি অর্ধবৃত্তগুলি থাকে, এগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। কি বলা হয়? দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। যদি পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্ব রেখাগুলি পূর্ণবৃত্ত যেগুলি ছিল, এগুলিকে অক্ষরেখা বলা হয়। আর উত্তর দক্ষিণে যে অর্ধবৃত্তগুলি যে রেখাগুলি রয়েছে, এগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। আর এই দ্রাঘিমা রেখা একদম মাঝখানে যেটা রয়েছে, এটা যেটার মান হলো 0 ডিগ্রি, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান, বা এটাকে মূল মধ্যরেখাও বলা হয়, মূল মধ্য রেখাও এটাকে বলা হয়। আর এই 0 ডিগ্রি বা মূল মধ্যরেখাটার জন্যই আমরা টাইম বার করতে পারি। আমরা কি বার করতে পারি? টাইম। আমরা কোন জায়গাতে টাইম বার করবো? সব যে পৃথিবীর সব জায়গায় সময় সেম না, সময় অনেক ডিফারেন্স আছে। এদের টাইম ডিফারেন্স আমরা কিভাবে বার করব, সেটা কিভাবে বুঝবো, সেটার জন্য আমার লঙ্গিটিউড জানতে লাগে। লঙ্গিটিউডে অনেক কনসেপ্ট আছে, সেটা নিয়ে আলাদা ক্লাসই করতে লাগে। তো ওইটার ক্ষেত্রে কনসেপ্ট করতে লাগে, তাও বলে দিচ্ছি। মাঝখানে এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত যে মাঝখানে যে রেখাটা, যেটা মান হলো 0 ডিগ্রি, সেটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। আর এই মূল মধ্যরেখার মাধ্যমে আমরা সময় নির্ধারণ করতে পারি। তো এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা কি বলা হয়? মূল মধ্যরেখা বলা হয়। আর এটার মাধ্যমে টাইম নির্ধারণ করতে পারি। এখন মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া হবে, সময়টা তত বাড়তে থাকবে, সময়টা কি, টাইমটা কি বাড়তে থাকবে। আর যত মূল মধ্যরেখা থেকে যত পশ্চিম দিকে আসা হবে, যত পশ্চিম দিকে আসা হবে, সময়টা কি হবে? কমতে থাকবে। কত করে বাড়বে, কত করে কমবে? ওই যে 1 ডিগ্রি এখান থেকে ধরে এখানে, এটা 0, এটা ধরো 1 ডিগ্রি, এখান থেকে এখানে যেতে যে সময়টা, কারণ পৃথিবী কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তো পৃথিবী যে পশ্চিম থেকে যে পূর্ব দিকে ঘুরছে, তো এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগে, ওই সময়টা হলো 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট কিন্তু সময় লাগে। এখান থেকে এখানে যেতে কিন্তু 4 মিনিট সময় লাগে। ক্লিয়ার? তো এই যে জিনিসগুলো আছে, এগুলো কি লঙ্গিটিউডের কিন্তু পার্ট। ওকে, আর এই 0 ডিগ্রি রয়েছে, এখান থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে একদম ওই সাইডে যখন যাবে, মানে এটা কি পৃথিবীটা তো এরকম শুধু একটা সাইড না, পুরো মানে অভিজ্ঞত গোলক, তো তার পেছন দিকেও আছে। তো ওই তখন আমি একটা অন্য কালার ইউজ করছি, বুঝতে সুবিধা হবে। এই যে
ধরো একদম ওই সাইডে মানে পেছন দিকে যে লাইনটা আছে ওইটা অনেকটা আঁকা বাঁকা গেছে, যেটা হলো 180 ডিগ্রি যে রেখাটা রয়েছে, যে রেখাটা রয়েছে দ্রাঘিমা রেখাটা রয়েছে, সেটাকে বলা হয় ডেট লাইন। 0 ডিগ্রিকে বলা হয় টাইম লাইন, সময়ের যে রেখাটা। আর 180 ডিগ্রি যে রেখাটা রয়েছে, যে রেখাটা গিয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে অনেক আঁকা বাঁকা হয়ে গিয়েছে, কিভাবে আমি বলবো, ওই রেখাটাকে বলা হয় ডেট লাইন, ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়। বোঝা গেল? এতটুক মনে রাখবে। এখন চলো কোশ্চেনে আসে। আমি জানি একটু আমি মানে লেন্দি হচ্ছে, বাট এরকম ভাবে করা আছে যাতে সবার কাজে, যারা রিভিশন করবে তাদেরও কাজে আসবে, যারা নতুন করবে তাদেরও কাজে আসবে। এখন চলো আমি কোশ্চেনে আসি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। অনেক কিছু বুঝে নিলাম তো, এখন কোশ্চেন গুলি দেখবে একদম ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 51 নম্বর কোশ্চেনই ছিল 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কত, মানে 0 ডিগ্রি লঙ্গিটিউডটা কত। ওই দেখলাম 0 ডিগ্রি লঙ্গিটিউডটা কত, মূল মধ্যরেখা। এটা কি বলা হয়? মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান বলা হয় 0 ডিগ্রিকে। কর্কটক্রান্তি রেখা কি ছিল? এটা অক্ষরেখার পার্ট ছিল, যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। এটা মান কত ছিল? 23.5 ডিগ্রি নর্থ। তারপর অক্ষরেখা, ওই সবগুলি অক্ষরেখা ছিল। এই যে এইভাবে হলে অক্ষরেখা আর এইভাবে হলে দ্রাঘিমা রেখা। ওকে, নিরক্ষরেখা কোনটা? ওই যে অক্ষরেখা 0 ডিগ্রিটা ছিল, 0 ডিগ্রি অক্ষরেখা, এটা ছিল কি নিরক্ষর রেখা, কিন্তু এখানে 0 ডিগ্রি দ্রাঘিমা বলা হয়েছে, তার মানে আনসার মূল মধ্যরেখা, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন আছে, অলরেডি বলেছি, আমি আবার একটু বলে দিচ্ছি। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো পৃথিবীর পূর্ব পশ্চিম বিভাজনের জন্য কাল্পনিক রেখা। ওই যে পূর্ব পশ্চিম বিভাজনের জন্য একটা কাল্পনিক রেখা। ওকে, এটা 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা রয়েছে সেটা। ওকে, সরি, পূর্ব পশ্চিম না, এটা হবে উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ মানে এই যে এইভাবে, এদিকে উত্তর রয়েছে, এদিকে দক্ষিণ রয়েছে, ওকে, সাউথ রয়েছে। এখন এই যে রেখাগুলি রয়েছে ওইটা বেসিক্যালি ওইটা, ওকে, ওইটা হলো 0 ডিগ্রিটা। নেক্সট এটি লন্ডনের কাছে গ্রিন শহরের মধ্য দিয়ে গেছে, মানে এই 0 ডিগ্রিটা কোন জায়গা দিয়ে গেছে? লন্ডনের একটা শহর আছে, শহরটার নাম হলো গ্রিনিচ। এই গ্রিনিচ শহরের মধ্য দিয়ে কিন্তু 0 ডিগ্রি রেখাটা গেছে। এটা একটা কাল্পনিক রেখা, আর এই জন্য এটাকে কিন্তু মানে গ্রিনিচ রেখা বলা হয়, বা মূল মধ্যরেখাটা গ্রিনিচের উপর দিয়ে গেছে। গ্রিনিচ শহরটা কোথায় আছে? লন্ডনে আছে। কোথায়? লন্ডনে আছে। পৃথিবীকে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ দুই ভাগে ভাগ করেছেন। পৃথিবীকে কি পশ্চিম গোলার্ধ আর দুই গোলার্ধ ভাগ করেছেন। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি একটু জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই দুইটা যে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ আর পূর্ব পশ্চিম বিভাজনের ব্যাপারটা দেখো, এটা হলো পৃথিবীটা। ওকে, এদিকে হলো উত্তর, এদিকে হলো দক্ষিণ, এদিকে হলো পশ্চিম, এদিকে হলো পূর্ব। আর মূল মধ্যরেখাটা কি ছিল? এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটা, যেটা মান হলো 0 ডিগ্রি, এটা মূল মধ্যরেখা। এখন এই রেখাটা কি হয়েছে? এটা কিন্তু উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর দিকে এটা বিস্তৃত হয়েছে, কিন্তু এটা না ভাগ করেছেন। কি ভাগ করেছেন? এই রেখাটা মাঝখানে হওয়াতে এটা পৃথিবীটা যেহেতু অনেকটা গোল, তো এটা একটা ভাগ, এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে, তো দুইটা পার্ট হয়েছে। তো এই পার্টটা বলা হয় পশ্চিম গোলার্ধ, এটাকে বলা হয় কি পূর্ব গোলার্ধ। পূর্ব গোলার্ধ বলা হয়, এই জন্য বলেছে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ দুইটা ভাগে ভাগ করেছেন। এই রেখাটা কি করেছেন? যে উত্তর আর দক্ষিণ দিকে তো এটা বিস্তৃত, কিন্তু দুইটা গোলার্ধে ভাগ করেছেন, একটা পশ্চিম গোলার্ধ, একটা পূর্ব গোলার্ধ। যদি নিরক্ষরেখার দিকে দেখি, নিরক্ষরেখাটা ছিল এই যে মাঝখান দিয়ে নিরক্ষরেখাটা। ওকে, নিরক্ষরেখাটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, আর দুইটা গোলার্ধে ভাগ করেছেন, একটা হলো কি উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ। ওকে, বোঝা গেল? নিরক্ষরেখাটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, কিন্তু দুইটা গোলার্ধে ভাগ করেছেন, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। এটার ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, কিন্তু দুইটা ভাগে ভাগ করলো, পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ। বোঝা গেল এই জায়গাটা পূর্ব পশ্চিমের বিভাজন, মানে পূর্ব আর পশ্চিম গুলো দুইটা আলাদা ভাগ করেছেন, আর উত্তর দক্ষিণে হলো বিস্তৃত হয়েছে। ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার পয়েন্ট, সব দ্রাঘিমা রেখার সূচনার মান 0 ডিগ্রি থেকে শুরু। সবগুলি দ্রাঘিমা রেখা মানে 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, ওইখান থেকে কাউন্টিংটা হয়। এটি সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ, মানে টাইম নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন জিএমটি গ্রিনউইচ মিন টাইম, মানে ওই যে 0 ডিগ্রি থেকে, ওই 0 ডিগ্রি থেকে এখান থেকে সময়টা নির্ধারণ করা হয়। আর এই 0 ডিগ্রি কোথায় দিয়ে গিয়েছে? লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে, তো ওইখান থেকে এটা নাম এসেছে, যেহেতু এটা টাইম লাইন গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, ওইখান থেকে নাম এসেছে গ্রিনউইচ মিন টাইম বা গ্রিনউইচ মেরিডিয়ান টাইমও বলা হয়। নিরক্ষরেখা বা যেটাকে ইকুয়েটর বলা হয়, পৃথিবীর উত্তর দক্ষিণে বিভাজন করে। ওই যে যেটা বলেছিলাম, অক্ষরেখার ক্ষেত্রে নিরক্ষরেখা দুইটা ভাগে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? নেক্সট
নেক্সট রয়েছে 52 নাম্বার। 52 নাম্বারে কি রয়েছে দেখো, 52 নাম্বারে রয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত। এখন মনে করি এক্সপ্লেন করার কোনো দরকারই নেই, কেন আগে অলরেডি বলেছি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্যটা কত। পৃথিবী, ওকে, এটা ধরো যে দ্রাঘিমা রেখাগুলি রয়েছে, এক একটা দ্রাঘিমা রেখা রয়েছে, অনেকগুলো দ্রাঘিমা রেখা রয়েছে। আর অক্ষরেখা কোনগুলি, এইভাবে করে অক্ষরেখাগুলিও রয়েছে, এগুলি অক্ষরেখা আর লম্বা লম্বা দ্রাঘিমা রেখা। এখন এই যে অক্ষরেখাগুলি রয়েছে, সরি দ্রাঘিমা রেখাগুলি রয়েছে, এটা ধরো 0 ডিগ্রি, এটা ধরো 1 ডিগ্রি। 0 থেকে 1 বা 1 থেকে 2 যেতে কত সময় লাগে, এক একটা ডিগ্রি যেতে পৃথিবী পশ্চিম থেকে, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘূর্ণন হচ্ছে, ওই যে রোটেশন হচ্ছে, তো ঘূর্ণন হচ্ছে, তো এটা কি সময় তো সব জায়গায় সেম থাকবে না। তো 1 ডিগ্রি যে সময় যেতে লাগে, সময়টা লাগে কত, 4 মিনিট। কত, 4 মিনিট। তার মানে আনসার কি দাঁড়ালো, এই যে অপশন সি, 4 মিনিট। ক্লিয়ার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এখানে এক্সপ্রেশন দেওয়া হয়েছে 4 মিনিট কেন, কিভাবে হচ্ছে। পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে। অবভিয়াসলি পৃথিবী 24 ঘন্টার মধ্যে 360 ডিগ্রি ঘুরে, মানে পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ধরো এখান থেকে ঘুরে আবার এদিকে ঘুরে এই জায়গাতে আসতে, মানে এটা কি 300, মানে পুরো একটা বৃত্ত, পুরোটা বৃত্ত এখান থেকে শুরু করে এখানে আবার আসছে, এটা কি 360। বৃত্তের একক থাকে, যে বৃত্ত থাকে, তো এদিকে 90 ডিগ্রি, 90 90 90, তার মানে টোটাল কত হলো, 360 হলো। টোটালটা 360 হলো। আর এই পুরোটা ঘুরতে ধরো এখান থেকে আবার এই ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। তো যেহেতু 24 ঘন্টা মিনিটে করলে এটা 1440 মিনিট হয়, তাহলে প্রতি এক ঘূর্ণনে সময়ের পার্থক্য এই যে এত মিনিট, আর এটা পুরোটা ঘুরতে সময় লাগে 360, তার মানে 4 মিনিট। ওকে, তাই 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য সময়ের ফারাকটা হয় 4 মিনিট। বেসিক্যালি 1 ডিগ্রি দ্রাঘিমা সময়টা লাগে 4 মিনিট সময় লাগে। তো 1 ডিগ্রি ধরো 1 ডিগ্রি ইকুয়াল টু 4 মিনিট, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি যে 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, তাহলে আমার 5 ডিগ্রি যেতে কত সময় লাগবে, তাহলে 5 এর সাথে 4 মাল্টিপ্লাই করে দাও, তার মানে 20, তার মানে 20 মিনিট লাগবে। তো এইভাবে করে আমরা টাইম ক্যালকুলেশনও করতে পারি। ওকে, নেক্সট রয়েছে 53 নাম্বার। কোশ্চেনটা কি রয়েছে দেখো, কোশ্চেন রয়েছে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ল্যাটিটিউড ইজ ডিটারমাইন্ড। ওকে, উত্তর গোলার্ধে যে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের মাধ্যমে, নিরক্ষরেখার মাধ্যমে না, নিরক্ষরেখার মাধ্যমে হবে না, ধ্রুবতারার মাধ্যমে, হ্যাঁ আনসারটা ধ্রুবতারার মাধ্যমে হবে, দ্রাঘিমার মাধ্যমে হবে না। তো আনসার ইজ অপশন নাম্বার বি, থ্রো পোল স্টার। এটার এক্সপ্লেন করা কি, এটা মুখস্থের বিষয়। উত্তর গোলার্ধে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয়, ধ্রুবতারার মাধ্যমে, মানে পোল স্টারের মাধ্যমে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। উত্তর গোলার্ধে ধ্রুবতারার মাধ্যমে ছাড়াও অন্য মাধ্যমেও কিন্তু যে অক্ষাংশ নির্ণয় করা হয়, সেটা আমি কনসেপ্ট ক্লাসেও করিয়েছি। আর এটা তোমাদের জন্য একটা টাস্ক থাকলো যে উত্তর গোলার্ধে ধ্রুবতারা ছাড়া আর কিসের মাধ্যমে যে অক্ষাংশ নির্ণয় করা হয়, এটা তোমাদের জন্য একটা টাস্ক থাকলো, যেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, চলো নেক্সট রয়েছে 54 নাম্বার। মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত, টোটাল দ্রাঘিমা রেখা কয়টা রয়েছে। এই যে দ্রাঘিমা রেখাগুলি ধরো এই যে এটা নর্থ সাউথ, এটা কি এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এটা 0 ডিগ্রি ছিল, তো 0 ডিগ্রি করে তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করতে করতে অনেকগুলি রেখা আছে। সেম এদিকেও অনেকগুলি রেখা আছে। ওই যে রেখাগুলি যেটা 0 ডিগ্রি থেকে শুরু হয়, 0 ডিগ্রি থেকে এদিকে আছে 180টা, এদিকেও আছে 180টা, তার মানে টোটাল কত হলো 180 প্লাস 180, টোটাল কত হলো 360। মানে তার মানে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360। এই যে 360, the total number of longitude is 360। ক্লিয়ার, টোটাল লঙ্গিটিউড কয়টা, 360টা লঙ্গিটিউড আছে, তার মানে আনসার ইজ অপশন নাম্বার সি। এখানে দেখো এক্সপ্লেনেশন আছে, দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড, এটা লঙ্গিটিউড হবে, দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড হলো পৃথিবীকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ভাগ করা কাল্পনিক রেখা। মানে দ্রাঘিমা রেখাটা হলো এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে ভাগ করা হয়, যে রেখাগুলি অর্ধবৃত্তগুলি আছে, কাল্পনিক রেখাগুলি, এগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। পৃথিবী পূর্ণবৃত্ত 360 গণিত, পৃথিবী পূর্ণবৃত্ত হতে গেলে 360টা হয়, কিন্তু তাই 0 থেকে 80 ডিগ্রি পূর্ব, মানে এদিকে রয়েছে 180টা, আবার 0 থেকে 180 পশ্চিম, আবার এদিকে রয়েছে
180টা, তো মিলে হচ্ছে 360টা, কারণ টোটাল একটা বৃত্ত পুরো হতে 360 তো দরকার, কিন্তু এদিকে 180 দিয়ে 160 দুইটা মিলে না 360 হয়েছে। তার মানে টোটাল কয়টা রয়েছে, কারণ এগুলি দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, এই জন্য এটা রয়েছে টোটাল কয়টা, টোটাল রয়েছে 360, 360। এগুলি প্রতিটি স্থানের সময় ও অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ, তাই মোট দ্রাঘিমার সংখ্যা হলো 360 মিনস 360। নেক্সট কোশ্চেন, বৃত্তের কৌণিক মাপ হলো, বৃত্তের কৌণিক মাপ কত? অবভিয়াসলি বৃত্তের কৌণিক মাপটা কত হবে, এটা তো আর কনফিউশনের কোনো ব্যাপারই নেই, 360। বৃত্তের কৌণিক মাপ কত? 360। ওকে, তো এটা তো নরমাল একটা ব্যাপার, আমরা করেছি যে 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90 তা কত? 360 হচ্ছে, তো বৃত্তের কৌণিক মাপ তো 360, এটার মধ্যে তো আমার কনফিউশনের কোনো ব্যাপারই নেই। ওকে, আচ্ছা নেক্সট হলো 56, যে স্থানের স্থানীয় সময়কে ভারতে প্রমাণকাল ধরা হয় তা হলো, the place whose local time is considered as Indian standard time is, এটা হবে এলাহাবাদ। এলাহাবাদের মধ্যে স্পেসিফিক একটা জায়গা আছে নানি, ওই জায়গাতে কিন্তু কি ভারতের স্থানীয় সময় টা রয়েছে, ভারতের যেটা প্রমাণ স্থানীয় সময় বলা হয়, ভারতের প্রমাণ সময় বলা হয়, যেটা এলাহাবাদে রয়েছে, এলাহাবাদের নানিতে রয়েছে, এটা হলো 82.5 ডিগ্রিতে রয়েছে। এই যে ভারতেরটা রয়েছে কত? 82.5 ডিগ্রি, 82.5 ইস্ট। কারণ এই যে ধরো আমাদের পৃথিবীটা, ওকে, এদিকে রয়েছে উত্তর, দক্ষিণ, আর এদিকে পশ্চিম, এদিকে হলো পূর্ব। এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত রেখাটা, এটা হলো আমাদের 0 ডিগ্রি। আর আমাদের ভারতবর্ষ কোথায় আছে? ভারতবর্ষটা কিন্তু আছে, ধরো আমি যেভাবে ভাগ করি, আমার ভারতবর্ষটা আছে কিন্তু এই জায়গাতে আছে, ওকে, এই জায়গাটাতে আছে। ওকে, তার মানে এটা কি পূর্ব গোলার্ধে, যেভাবে দেখলে পূর্ব গোলার্ধে আছে। তো এখন সময় নির্ধারণ করতে হলে আমার লঙ্গিটিউড প্রয়োজন হয়, পূর্ব গোলার্ধে আছে, তার জন্য এটা পূর্ব আমি লিখলাম পূর্ব। এখন এই যে ভারতবর্ষটা আছে, ধরো এই যে ভারতবর্ষটা আছে, এখানের মধ্যে কি হয়, একটা প্রমাণ সময় আছে, কারণ এই 0 ডিগ্রি থেকে যত আমরা এদিকে যাব, তো পৃথিবী তো স্থির নেই, এটা পশ্চিম দিকে পূর্ব দিকে কন্টিনিউ এটা ঘুরছে, তো এই সময় তো চেঞ্জ হতে থাকবে। তো এই সময় যে চেঞ্জ হয়, মানে প্রতিটা দেশে এরকম প্রমাণ সময় থাকে, মানে প্রমাণ মানে রেখাটা, প্রমাণ রেখা বা সময় যে রেখাটা এটা থাকে। তো ভারতের মধ্যে আছে, ভারতে একটাই আছে, যেটা ধরো এরকম জায়গা দিয়ে গেছে, ভারতের মাঝখান দিয়ে গেছে, ওই 0 থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে ভারত যেখানে আছে, যে প্রমাণ রেখাটা ধরা হয়েছে, ওইটা এলাহাবাদের উপর দিয়ে একটা রেখা কল্পনা করা হয়েছে, ওইটা হলো এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম করতে 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 এটা রয়েছে 82.5 ডিগ্রিতে রয়েছে, 82.5 ডিগ্রি, এই যে তো পূর্ব সাইডে, তার জন্য 82.5 ডিগ্রি ইস্টে রয়েছে। ওকে, তো এখন এখানে আনসার তো হলো এই যে এলাহাবাদ আমাদের নানিতে রয়েছে, ফাইন। এখন যদি আমরা টাইম ক্যালকুলেট করি, সেটা কিভাবে করব? 0 ডিগ্রি থেকে 82.5 ডিগ্রি যেতে কত সময় লাগে? তো এখন 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হলে 4 মিনিট সময় লাগবে, তো এরকম করে 82.5 ডিগ্রি যেতে কত সময় লাগবে? আমরা খুব সিম্পল ভাবে করব, 82.5 ইন্টু হাফ, 82.5 ইন্টু 4, কারণ 4 মিনিট সময় লাগে 1 ডিগ্রি যেতে। তার মানে আমরা কি করবো, এখানে কিন্তু ক্যালকুলেশন করে বার করতে পারবো, এখানে ক্যালকুলেশন করলে বার করা যাবে। তো এইভাবে করে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো কত সময় লাগে। এমনিতে ভারতে মানে মূল মধ্যরেখা, এই যে রেখাটা রয়েছে, এখান থেকে ভারতের সময়টা অনেকটা এগিয়ে থাকে, কারণ মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাব সময়টা কি হবে, এগিয়ে থাকবে, অবভিয়াসলি 4 মিনিট করে এগিয়ে থাকবে। তো ভারতের প্রমাণ দ্রাঘিমা রয়েছে 82.5 ডিগ্রি ইস্টে, ডেফিনেটলি এগিয়ে থাকবে, আর সেটা এগিয়ে থাকবে 5 ঘন্টা 30 মিনিট। কত? 5 ঘন্টা 30 মিনিট ভারতের সময়টা এগিয়ে থাকে মূল মধ্যরেখা থেকে। তার মানে বলতে পারি লন্ডন আর ভারতের মধ্যে সময়ের যে পার্থক্যটা, যে ব্যবধানটা, সেটা হলো 5.5 ঘন্টার, 5 ঘন্টা 30 মিনিটের কিন্তু ব্যবধান। ধরো লন্ডনে এখন 12টা বাজে, তাহলে আমাদের ভারতবর্ষে কয়টা বাজবে? সিম্পল ভাবে বার করবো, 12টার পরে 1টা 2টা 3টা 4টা 5টা আর হাফ মানে 5:30। তখন যদি লন্ডনে 12টা বাজে, আমাদের ভারতবর্ষে 5:30 বাজবে। তো এইভাবে করে আমরা টাইম ক্যালকুলেট করতে পারি, এরকম টাইম ক্যালকুলেশনে কোশ্চেন পরীক্ষাতে একটা চলেই আসে, আর এটা কনসেপ্টটা ক্লাসটা করলে আরো ডিটেলসে জিনিসে বুঝতে পারবে। তো এখানে আনসারটা কি হয়েছে? এলাহাবাদ। ক্লিয়ার? তো যে স্থানীয় সময়কে ভারতে প্রমাণকাল ধরা হয় তা হলো এলাহাবাদ। এলাহাবাদের মতো স্পেসিফিক জায়গাটা হলো নানি। নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন আছে, ভারতীয় প্রমাণ সময় অর্থাৎ আইএসটি, মানে আইএসটি হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম।
ওকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়েছে এই যে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী। এই দ্রাঘিমা রেখা দেশের মধ্যভূমি এলাহাবাদের কাছাকাছি অবস্থিত। স্থানীয় সময় হিসাব করার জন্য এই স্থানের সময়কে মান করা হয়। কলকাতা, লন্ডন বা টোকিও ভিন্ন দ্রাঘিমা রেখার উপর অবস্থান করছে, মানে অপশন ছিল না কলকাতা, লন্ডন, টোকিও, তো এগুলি না অন্য মানে দ্রাঘিমার উপর অবস্থান করছে। ওইটা ভারতের মানে প্রমাণ দ্রাঘিমা এগুলির মধ্যে নয়, তা যেটাই বলা হয়েছে। তাই ভারতের প্রমাণ সময়ের জন্য এলাহাবাদকে মান হিসাবে নেওয়া হয়, তার জন্য কি এলাহাবাদকে কিন্তু মান হিসাবে নেওয়া হয়। নেক্সট হলো 57 নাম্বার। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে কি বলা হয়? এখানে অক্ষাংশ চলে এসেছে, তার মানে আমার অক্ষরেখাগুলি দরকার হবে। এখন এই যে 60 থেকে কি মধ্য, নিম্ন, উচ্চ, আমরা তিনটে আমি বুঝবো। এই যে একটু আগে বলেছিলাম এই মাঝখানটা কি 0 ডিগ্রি, এইদিকে যখন যাবে 90 ডিগ্রি নর্থ আর এদিকে হলো 90 ডিগ্রি সাউথ। তো এখন এইভাবে আমরা মনে রাখবো 0 রয়েছে তো তার মানে ডেফিনেটলি নিম্ন, 90 রয়েছে তো ম্যাক্সিমামটা রয়েছে তো এটা উচ্চ হবে, এইভাবে। তো নিরক্ষরেখার কাছাকাছি মানে 0 ডিগ্রি কাছাকাছি যেটা রয়েছে এটা হলো নিম্ন অক্ষাংশ। তার মানে আমরা বলতে পারি এই যে ইন এভারেজ আমরা বলতে পারি ধরো 23.5 ডিগ্রি রয়েছিল যেটা কর্কটক্রান্তি, বা ধরো আমি 30ই আমি ধরলাম, মোটামুটি 30ই ধরলাম, 30 ডিগ্রি এদিকে নর্থ, 30 ডিগ্রি এদিকে সাউথ, এদিকে আবার 60 ডিগ্রি ধরো নর্থ আর এদিকে হলো 60 ডিগ্রি হলো সাউথ। তো এখানে দেখো আমরা বলতে পারি নিরক্ষরেখার কাছে, নিরক্ষরেখার কাছে রয়েছে এই জায়গাটা রয়েছে নিরক্ষরেখার কাছে, আর এই জায়গাটা রয়েছে, তার মানে এটা হলো আমার উচ্চ অক্ষাংশ, সরি নিম্ন অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ। ওকে, তারপরে আরেকটু মাঝখানে যাই, এই জায়গাটা 30 থেকে 60, 30 থেকে 60 পর্যন্ত যে জায়গাটা রয়েছে এই যে 30 থেকে 60 নর্থের দিকে আবার সাউথের দিকেও সেম। এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটা, এই দুইটা জায়গাকে কি বলা হয়? মধ্য অক্ষাংশ। কি বলা হয়? মধ্য অক্ষাংশ। আর একদম এদিকে যে রয়েছে মানে এটা ম্যাক্সিমাম দিকে রয়েছে উচ্চ, তো 60 থেকে 90, যে 60 থেকে 90 যে জায়গাটা রয়েছে এটাকে কি বলা হয়? এই যে 60 থেকে যে 90টা রয়েছে এই জায়গাটাকে, এই দুইটা জায়গাকে কি বলা হয়? এটাকে বলা হয় উচ্চ অক্ষাংশ। কি বলা হয়? উচ্চ অক্ষাংশ। বা আমরা কর্কট মকর এগুলি দিয়েও আমরা বুঝতে পারি। তো বেসিক্যালি মনে রাখবে 0 থেকে 30 বা এই জায়গাটা হলো নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 সেটা উত্তর হোক আর দক্ষিণ হোক মধ্য অক্ষাংশ, আর 60 থেকে 90 উত্তর হোক আর দক্ষিণ হোক সেটা হলো কি উচ্চ অক্ষাংশ। এখানে আমার কোশ্চেন কি দিয়েছে? 60 থেকে 90 মানে এই জায়গাটা দিয়েছে, এই জায়গাটা তাহলে কি হয়েছে? উচ্চ অক্ষাংশ হচ্ছে। তার মানে আনসারটা কি দাঁড়ালো? অপশন নাম্বার সি, উচ্চ অক্ষাংশ। ক্লিয়ার? উচ্চ অক্ষাংশ। তারপর রয়েছে কি দেখো, তারপর রয়েছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য। ধর একটা স্থান, একটা জায়গা, তার প্রতিপাদ স্থান মানে তার অপোজিট যে জায়গাটা রয়েছে, অপোজিট যে জায়গাটা রয়েছে সেটার মধ্যে সময়ের পার্থক্য কত? ওকে, সময়ের পার্থক্য কত? এটা যদি থাকে ধরো পৃথিবী, ওকে, পৃথিবীর এই জায়গা থেকে এখান থেকে পৃথিবীটা তো ঘুরছে, তো এখানে ঘুরে আবার এদিকে আসতে পুরাটা ঘুরে আসতে সময় লাগে 24 আওয়ার্স। 24 আওয়ার্স। তার মানে যদি দেখি এখানে উত্তর এখানে দক্ষিণ, এখন উত্তরের এই জায়গা থেকে এতটুক যদি আসে, এই যে হাফ এতটুক যদি আসে, হাফ আসলে কি হবে? 24-এর হাফ, 24 ঘন্টার হাফ হলে কি 12 ঘন্টা সময় লাগবে। এদিকে 12 ঘন্টা, আবার এদিকে হাফ হলো সেম 12 ঘন্টা সময় লাগবে। তার মানে এটার অপোজিট কি হবে? এটা প্রতিপাদ স্থান, উত্তরের প্রতিপাদ স্থান হলো দক্ষিণ, দক্ষিণের প্রতিপাদ স্থান হলো উত্তর, সেম ভাবে পশ্চিমের প্রতিপাদ স্থান হলো পূর্ব, পূর্বেরটা হলো পশ্চিম। প্রতিপাদ মানে অপোজিট, আমি এখানে আছি তার যে এই অপোজিট ওইদিকে, তো ওই অপোজিটটা বা প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের যে পার্থক্যটা আছে, ধরো এখান থেকে শুরু করে আবার এখানে আসতে 24 ঘন্টাই লাগবে, কিন্তু এখান থেকে এখানে যেতে কিন্তু আর 24 লাগবে না, 24-এর অর্ধেক লাগবে, তার মানে 12 ঘন্টা। তো আনসারটা কি হবে? আনসার হবে 12 ঘন্টা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, 12 ঘন্টা, 12 আওয়ার্স। দ্য টাইম ডিফারেন্স বিটুইন এ প্লেস অ্যান্ড ইটস antipode মানে প্রতিপাদ স্থান is 12 hours, 12 hours. নেক্সট 59 নাম্বার। 59 নম্বরে কি রয়েছে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমাকে অনুসরণ করে তার মান, মানে দ্য লঙ্গিটিউড ফলোড বাই দ্য ইন্টারন্যাশনাল ডেট লাইন ইজ। আন্তর্জাতিক তারিখ রেখাটা কোন দ্রাঘিমাকে অনুসরণ করে? তোমাদের বলেছিলাম 0 ডিগ্রি যদি হয় সেটা ছিল মূল মধ্যরেখা ছিল, বা এটাকে আমরা প্রাইম মেরিডিয়ান হিসাবেও আমরা বলে থাকি। আর এটা হলো টাইম লাইন, এটা কি লাইন? এটা হলো টাইম লাইনও আমরা বলে থাকি। ক্লিয়ার? এটার মাধ্যমে আমরা সময় নির্ধারণ করি, তার জন্য টাইম লাইন। আর এটা গ্রিনিচের উপর দিয়ে গেছে তার জন্য গ্রিনউইচ মেরিডিয়ান টাইম বা মিন টাইম, জিএমটি আমরা বলি। আর তার
একদিকে মানে 0 ডিগ্রি পরে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে তার পেছন দিকে যখন গেছে, অর্থাৎ গ্লোব থাকলে বুঝলে, ধরো গ্লোবটা থাকলো এই সাইডে 0 ডিগ্রি রয়েছে, আবার দিয়ে ঘুরে আসতেছে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে, আবার 180ও রয়েছে। তো 180 ডিগ্রি যে রেখাটা রয়েছে, 180 ডিগ্রি যে রেখাটা রয়েছে সেটাকে বলা হয় ডেট লাইন। এটার মাধ্যমেই ডেট ফিক্সড করা হয়, ডেট লাইনটা হয়। আর এই লাইনটা না অনেকটা, এটা গিয়েছে কিসের মাধ্যমে? প্রশান্ত মহাসাগরের মাধ্যমে। প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে এই লাইনটা গেছে। আর প্রশান্ত মহাসাগরে অনেকগুলো দ্বীপ আছে, আইল্যান্ড আছে। ধরো একটা আইল্যান্ড এখানে, একটা আইল্যান্ড এখানে, একটা আইল্যান্ড ধরো এখানে রয়েছে। এখন যদি সুজার লাইনটা আনে তাহলে দেখা যাবে টাইমের একটা ডিফারেন্স হয়, এখানে একটা ডেট, এখানে অন্য আরেকটা ডেট হয়ে যাবে ডিফারেন্স। এই জন্য লাইনটা না অনেকটা এইভাবে করে গেছে, যাতে সব জায়গার মধ্যে ডেটটা মানে ডেটটা সেম থাকে। কারণ ডেট ডিফারেন্স হলে তো প্রবলেম হয়ে যাবে। দেখা গেল একটা কাছাকাছি দ্বীপ রয়েছে কিন্তু একটা ডেট, একটার মধ্যে 21 তারিখ, একটার মধ্যে 22 তারিখ, প্রবলেম হয়ে যাবে না? তো প্রবলেম যাতে না হয়, এই 180 ডিগ্রি যে রেখাটা যেটা প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে গিয়েছে, এটা অনেকটা আঁকা বাঁকা করে কিন্তু এসেছে। আর এটাকে কিন্তু বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা বা ডেট লাইন বলা হয়। এটা হলো 180 ডিগ্রি। তার মানে আনসার ইজ 180। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসারটা। বুঝা গেল? চলো নেক্সট। নেক্সট এখানে এক্সপ্লেনেশন রয়েছে, দেখে নাও। আন্তর্জাতিক তারিখ রেখা হলো একটি কাল্পনিক দ্রাঘিমাল যা সময় ও তারিখ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। এটি প্রধানত 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা বরাবর এটি কল্পিত। এটি প্রায়শই প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে এটি যায়। এই রেখা পশ্চিমে একটি দিন পূর্বে অন্য দিন শুরু হয়। ওকে, তাই আন্তর্জাতিক তারিখ রেখার মান হলো 180 ডিগ্রি দ্রাঘিমার রেখা। যেটা এক্সপ্লেন করলাম সেম জিনিসটাই রয়েছে। নেক্সট রয়েছে 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে কি বলা হয়? ওই যে আমরা দেখেছিলাম উচ্চ অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ। উচ্চ অক্ষাংশ ছিল কি 60 থেকে 90, সেটা নর্থ হোক আর সাউথ হোক। মধ্য অক্ষাংশ হলো কি যে 30 থেকে 60, সেটা উত্তর হোক আর দক্ষিণ হোক। নিম্ন অক্ষাংশ হলো 0 থেকে 30 উত্তর হোক আর দক্ষিণ হোক। তার মানে 0 থেকে 30 হলে কোনটা? নিম্ন অক্ষাংশ। তার মানে আনসার ইজ অপশন নাম্বার সি, লো ল্যাটিটিউড। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা ইনফরমেশন, তোমরা অনলাইন কোর্স তো আছেই। তোমরা যারা যারা অনলাইন কোর্স নিতে চাও, অনলাইন কোর্সটা পেয়ে যাবে আমাদের অ্যাপের মাধ্যমে। আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। ইনস্টল করতে লাগবে অ্যাপটা, দেন নাম দিয়ে রেজিস্টার করলে দেন কোর্স পেয়ে যাবে। সেখানে অনলি মক টেস্টের কোর্সও আছে, আবার এসটিজিটি ভিক্টোরি ব্যাচও কিন্তু আছে, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোট সম্পূর্ণটা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তো যাদের যাদের অনলাইন কোর্স প্রয়োজন, মানে বাড়িতে থেকে তোমরা কোয়ালিটি ক্লাস প্রয়োজন, কনসেপ্ট ক্লাসের প্রয়োজন, প্র্যাকটিসের প্রয়োজন, পিডিএফ নোটস এর প্রয়োজন, সেই নোটস থেকে তোমরা পড়তেও পারবে, ওভারঅল কোর্সটা প্রয়োজন অনলাইন এসটিজিটি আর্টস এর বাংলা ভার্সন, তোমরা এটা পেয়ে যাবে যে আমাদের অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে। এটা গেল অনলাইন কোর্স। আর যদি হার্ড কপি নোটস এর প্রয়োজন হয় তাহলে সেটাও আছে আমাদের এখানে রয়েছে। এসটিজিটি আর্টস এর রয়েছে, সোশ্যাল সায়েন্স এর রয়েছে, বেঙ্গলি ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে, আর বায়ো সায়েন্স এর বেঙ্গলি ভার্সন আছে। যাদের প্রয়োজন তোমরা এসে দেখে ভালো লাগলে নিতে পারো। আর পিজিটির ক্ষেত্রে, এসটি পিজিটির ক্ষেত্রে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এন্ড পলিটিক্যাল সায়েন্স আছে। হিস্ট্রি এন্ড পলিটিক্যাল সায়েন্সটা বেঙ্গলি ভার্সনই কিন্তু অ্যাভেলেবেল আছে। তবে যেই নোটস এর নাও না কেন সেটা তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ এক্সপ্লেনেশন, পাশাপাশি এমসিকিউস কিন্তু রয়েছে। তো যারা নিতে চাও তোমরা আমাদের অফিসে এসে দেখো, দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো, অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবে। আর পিজিটির ক্ষেত্রে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। পিজিটির নোটসটা নরমালি 5000, বাট এখন এটা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তার মানে তোমরা এটা পেয়ে যাচ্ছ 3500 টাকা দিয়ে তোমরা পিজিটি নোটস পেয়ে যাচ্ছ। তো যার যেটা প্রয়োজন, এই 4টা সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, এসে দেখে ভালো লাগলে নিতে পারো। আর এসটিজিটি নোটস হলে সেটাও আছে, বা তাছাড়াও টেট, জেআরবিটি ওই নোটস গুলো আছে, স্ক্রিনে মেনশন করাই আছে কোন কোন মেটেরিয়ালস গুলি আমাদের অফিসে পাওয়া যায়। তো যেটা প্রয়োজন তোমরা এসে দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। ওকে, এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। এখন চলো ক্লাসে ফিরে আসি। কোশ্চেন ছিল 61 নাম্বার। পরস্পর দুইটি প্রতিভা স্থানের যে দ্রাঘিমার ব্যবধান,
একটু আগে আমরা বলেছিলাম। আচ্ছা, এই যে প্রতিভা স্থান মানে অপোজিট ছিল, তো অপোজিট ধরো এখন নর্থের অপোজিট হলো সাউথ। পৃথিবী থাকলে এখান থেকে এখানে আসতে সময় লাগে 12 ঘন্টা, বা সাউথ থেকে নর্থে গেলাম 12 ঘন্টা, এদিকে আবার পশ্চিম, এদিকে হলো পূর্ব, পশ্চিম থেকে পূর্ব গেলাম 12 ঘন্টা, পূর্ব থেকে পশ্চিমে আসলাম 12 ঘন্টা। ওইটা প্রতিভা স্থান। এই যে প্রতিভা স্থান অপোজিটটা যদি হয় ব্যবধানটা, তো এই যে এখান থেকে এই যে অপোজিটটা রয়েছে, ধরো আমি এখান থেকে এখানে গেলাম, এটা কি এটা হলো 90, এটা হলো 90, তাহলে এই 90 পুরাটা কি হচ্ছে, হাফটা কি হচ্ছে 180 হচ্ছে। তো ওইটাই তো হবে, তার মানে আনসারটা কি হয়ে যাবে, পরস্পর দুইটি প্রতিভা স্থানে দ্রাঘিমার ব্যবধানটা হলো 180। কি হবে দ্রাঘিমার ব্যবধানটা, এটা হবে 180। তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, 180। The longitudinal difference between two antipodes is 180। ক্লিয়ার? আর যেটা সময় লাগে কত, সময় লাগে 12 ঘন্টা, 12 hours সময়টা লাগে। নেক্সট 62 নাম্বারে রয়েছে গ্রিনিচ ও ভারতে প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। আগে বলেছিলাম গ্রিনিচ রয়েছে 0 ডিগ্রিতে, 0 ডিগ্রি থেকে আরো পূর্ব দিকে গেলে, পূর্ব দিকে ভারত রয়েছে 82.5-তে, 82.5 ডিগ্রি পূর্বতে রয়েছে। তো এটা আমাদের সময়ের ব্যবধানটা কত, সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, 82 and half, তো এটা 4 মিনিটের সাথে ইনটু 4, এইভাবে করে ক্যালকুলেট করে আমরা জানতে পারবো যে হ্যাঁ মূল মধ্যরেখা থেকে ভারতের মানে এটা 5.5 ঘন্টা এগিয়ে আছে। তো সময়ের ব্যবধানটা কত, 5.5 ঘন্টা। কত আছে, 5.5 ঘন্টা। তার মানে আনসার অপশন সি, যে 5 hours 30 minutes। ওকে, 5 hours 30 minutes। ক্লিয়ার? তোমরা এই ক্যালকুলেশনটা করে দেখে নিতে পারবে, এটাই কিন্তু আসবে। এখানে দেখো দেয়া হয়েছে ভারতের প্রমাণ সময় অর্থাৎ আইএসটি 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অনুযায়ী নির্ধারিত। গ্রিনিচের মান অর্থাৎ জিএমটি হলো 0 ডিগ্রি, সেই অনুযায়ী 82.5 ইন্টু 4 মিনিট, তার মানে 330 মিনিট আসে। তো এটাকে ঘন্টায় করলে 5.5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট চলে আসে। তার মানে জিএমটি আর আইএসটির মধ্যে, জিএমটি হলো গ্রিনউইচ মিন টাইম, গ্রিনউইচ মিন টাইম, যেটার মান হলো 0 ডিগ্রি মূল মধ্যরেখার। আইএসটি হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটার মান হলো 82.5 ডিগ্রি ইস্ট, যেটা ভারতে এলাহাবাদের মধ্য দিয়ে গেছে। তো দুইটার মধ্যে সময়ের ব্যবধান হলো 5 ঘন্টা 30 মিনিট, 5 hours 30 minutes। ক্লিয়ার? নেক্সট রয়েছে 63 নাম্বার, মূল মধ্যরেখার মান কত। মূল মধ্যরেখার মান কত অলরেডি বলা হয়েছে, সেটা কত হবে, অবভিয়াসলি 0 ডিগ্রি হবে, একদম প্রথম কোশ্চেনটাই তো ছিল। তো মূল মধ্যরেখার মানটা হলো 0 ডিগ্রি, এটা আর আলাদাভাবে বলার তো কিছু নেই। মূল মধ্যরেখা যেটাকে প্রাইম মেরিডিয়ান বলা হয়, যেটা গ্রিনউইচ শহরের মধ্য দিয়ে গেছে, যেটাকে জিএমটি গ্রিনউইচ মেরিডিয়ান টাইমে বলা হয়, টাইম লাইনও বলা হয়, তো এটা হলো 0 ডিগ্রি। নেক্সট, আচ্ছা বাকি অপশনগুলি চলো একটু দেখিনি। 180 ডিগ্রি হলে এটা হবে ডেট লাইন, আন্তর্জাতিক যে তারিখ রেখাটা রয়েছে ডেট লাইন। 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি স্পেসিফিক কিছু এখানে বলিনি যে কোনটার কথা, অক্ষাংশ না দ্রাঘিমাংশ। অক্ষাংশ যদি বলি 90 ডিগ্রি নর্থ হতে পারে, 90 ডিগ্রি সাউথ হতে পারে, ওই যে সুমেরু বিন্দু কুমেরু বিন্দু। 66 এখানে বলিনি, তো তার মানে আনসারটা হয়ে যাবে অপশন ডি। তারপর এখানে এক্সপ্লেনেশন রয়েছে, মূল মধ্যরেখা মানে প্রাইম মেরিডিয়ান হলো পৃথিবীর 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটি লন্ডনের গ্রিনিচ শহরের মধ্য দিয়ে কল্পিত। পৃথিবীর সমস্ত দ্রাঘিমা রেখার মান 0 থেকে কিন্তু শুরু হয়। পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখার মূল মধ্যরেখা থেকে গণনা করা হয়, মানে পূর্ব আর পশ্চিম দিকে যে টাইম ক্যালকুলেশন করব, সেটা ক্যালকুলেশন স্টার্টই হয় 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা থেকে। সময় নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে, যেমন জিএমটি গ্রিনউইচ মিন টাইম, তাই মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। নেক্সট 64, অক্ষরেখার অপর নাম কি। অক্ষরেখার অপর নাম একদম প্রথম দিকে বলেছিলাম, অক্ষরেখার যে আরেকটা নাম রয়েছে সেটা হলো সমাক্ষ রেখা। সমাক্ষ রেখা, অক্ষরেখার একটা নাম হলো সমাক্ষ রেখা। ক্লিয়ার? সমাক্ষ রেখা, কারণ যদি দ্রাঘিমা রেখা অক্ষরেখা তো সেম না। দ্রাঘিমা রেখাগুলি এইভাবে লম্বলম্বী ভাবে, আর অক্ষরেখাগুলি হলো এই যে এইভাবে করে, তাহলে এ হবে না। মূল মধ্যরেখা তো দ্রাঘিমা রেখা, এটাও হবে না। নিরক্ষরেখা তো শুধু পার্টিকুলার একটা রেখাটা ছিল। ওকে, তো ওই নিরক্ষরেখা না, তা আনসার হয়ে যাবে সমাক্ষ রেখা। ওকে, মনে রাখবে অক্ষরেখা, নিরক্ষরেখা সমাক্ষ হবে না, সরি, আনসারটা হয়ে যাবে অক্ষরেখার অপর নাম হলো সমাক্ষ রেখা। কি? অক্ষরেখার আরেকটা নাম হলো সমাক্ষ রেখা। ক্লিয়ার? নেক্সট,
নেক্সট রয়েছে 65 নম্বর, নিরক্ষরেখার 1 ডিগ্রি দ্রাঘিমার রৈখিক ব্যবধান অর্থাৎ দ্য লিনিয়ার ডিস্টেন্স অফ 1 ডিগ্রি লংগিটিউড অন দ্য ইকুয়েটর ইজ। আচ্ছা এখানে দেখো, ধরো এটা হলো পৃথিবী, ক্লিয়ার, পৃথিবী, এখানে আছে নর্থ, এদিকে আছে সাউথ, এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এক একটা এই যে রেখাগুলি রয়েছে, ওকে, অনেকগুলি এরকম রেখা রয়েছে, যেটা উত্তর, এই যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এই রেখাগুলি রয়েছে। এই যে রেখাগুলি, এইগুলি কিন্তু ডিস্টেন্সটা না সেম হবে। ধরো এই জায়গার মধ্যে যতটুকু সময়ের ব্যবধানটা আছে, মানে সময়ের ব্যবধান তো এক একটা যদি 1 ডিগ্রি 4 মিনিট, কিন্তু যে ডিস্টেন্স রয়েছে এখানে ডিস্টেন্স আর এখানে ডিস্টেন্সটা কি সেম হলো না। যত মেরুর দিকে, এই উত্তর মেরু বা দক্ষিণ মেরুর জায়গায় এটা কি হবে, ডিস্টেন্সটা কমতে থাকবে। তো ওইটা মেইনলি আসে না পরীক্ষাতে, মেইনলি নিরক্ষরেখা যে মাঝখানে রয়েছে নিরক্ষরেখার কাছে ডিস্টেন্সটা কত সেটাই বলা হয়েছে। দেখো নিরক্ষরেখার 1 ডিগ্রি দ্রাঘিমার রৈখিক ব্যবধান কত, তো নিরক্ষরেখার কাছে, নিরক্ষরেখা এটা, এই যে এখান থেকে মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি এটা কত, বা এই যে 1 ডিগ্রি যে ডিস্টেন্সটা কত, কত কিলোমিটার, এমনি সময় হলে তো 4 মিনিট, কিন্তু ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হলো 111.3 কিলোমিটার, 111.3 কিলোমিটার নিরক্ষরেখায়, কিন্তু নিরক্ষরেখায়। কারণ এখন যদি নিরক্ষরেখা না বলে এমনি বলতো এখানে, এখানে হলে কি এটা 111 কিলোমিটার হবে, হবে না, দেখি তো বোঝা ডিফারেন্স থাকবে। তো তো ওইটা কিন্তু পরীক্ষাতে মিললে আসে না, মিললে পরীক্ষাতে এটাই থাকে, নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমার রৈখিক ব্যবধানটা কত, 111.3 কিলোমিটার। তারপর এক্সপ্লেনেশন রয়েছে পৃথিবীর পরিব্যাপ্তি, অর্থাৎ পৃথিবীর যে পরিধিটা রয়েছে, পৃথিবীর যে পুরো পরিধিটা রয়েছে সেটা হলো 40,000 কিলোমিটার। আর ইকুয়েটর হলো পূর্ণবৃত্ত, ইকুয়েটর মানে ওই নিরক্ষরেখাটা, রেখাটা কি, এটা একটা পূর্ণবৃত্ত, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত না, সে পূর্ণবৃত্ত, তার মানে পূর্ণবৃত্ত হলে 360 হয়, তার মানে 40,000টা পৃথিবীর পুরো পরিধিটা 360 দিয়ে তোমরা ডিভাইড করবে, ডিভাইড করলে 111 কিলোমিটার, এটা কিন্তু এই আনসারটা চলে আসবে। তো এখান থেকে আমরা এই ক্যালকুলেশন করে কিন্তু এটা পেয়েছি। তারপর 66 দ্রাঘিমা রেখা, প্রতিটি দ্রাঘিমা রেখাগুলি কি ছিল, এই যে এক একটা দ্রাঘিমা রেখা ছিল, এগুলি কি হাফ সার্কেল মিন্স অর্ধবৃত্ত। তো আনসার কি হবে, অপশন নাম্বার বি, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, মহাবৃত্ত হবে না, পূর্ণবৃত্ত তো অক্ষরেখা হবে, সমান্তরাল হবে, এটা হবে অর্ধবৃত্ত। তারপর রয়েছে কর্কটক্রান্তি রেখার মান, কর্কটক্রান্তি রেখার মান কত, ওই যে পৃথিবীটা রয়েছে, এখানে রয়েছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, এখানে রয়েছে 23.5 ডিগ্রি নর্থ, এটাই হলো কর্কটক্রান্তি রেখা, তার মানে এটা মানটা কত, 23.5, 23.5 কোথায়, যে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর হলো কর্কটক্রান্তি রেখা। যে 66 ডিগ্রি, 66 ডিগ্রি দক্ষিণটা কি হবে, সুমেরু, কুমেরু, কুমেরু, কুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি দক্ষিণ হলে সেটা সুমেরু বৃত্ত হয়ে যাবে, আর 22.5 ডিগ্রি দক্ষিণটা হবে না, 180 ডিগ্রি, এটা এটা এখানে হবে না। তো এখানে কি কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর। তারপর রয়েছে দেখো পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে দুইটি সমান গোলার্ধে ভাগ করেছে তার নাম, মানে পূর্ব আর পশ্চিমের মধ্যে যে বৃত্তাকার রেখাটি রয়েছে সেই পৃথিবীকে সমান দূরত্বে ভাগ করেছে, সেটার নাম কি, অক্ষরেখা, মূল মধ্যরেখা, নিরক্ষরেখা না কর্কটক্রান্তি রেখা। আনসার তো এখানে কি হবে, দেখো এখানে কি বলেছে, পূর্ব পশ্চিমে যে রেখাগুলি বিস্তৃত আছে, মানে পৃথিবী এইদিকে রয়েছে পশ্চিম, এদিকে পূর্ব, তো পশ্চিম পূর্ব বা পূর্ব পশ্চিমে কোন রেখাগুলি রয়েছে, অক্ষরেখাগুলি রয়েছে। এখন প্রতিটা অক্ষরেখা কি পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করলো, সমান ভাগে না, প্রতিটা অক্ষরেখা না, তার মানে এটা কাটা। মূল মধ্যরেখা তো দ্রাঘিমা চলে আসে, তো এটাও হবে না। কর্কটক্রান্তি রেখা তো 23.5 ডিগ্রিতে কর্কটক্রান্তি রেখা রয়েছে, তার মানে এটা সমান হলো, এদিকে কম এদিকে বেশি, সমান কি হলো, হয়নি, কর্কটক্রান্তি রেখাও হবে না। নিরক্ষরেখা হবে আনসারটা অপশন সি। কেন, নিরক্ষরেখা হলে একদম মাঝখানে 0 ডিগ্রি, এটা পূর্ণবৃত্ত, আর এটার কারণে এদিকে উত্তর গোলার্ধ এদিকে দক্ষিণ গোলার্ধ দুইটি সমান ভাগে ভাগ হয়েছে, তার মানে আনসারটা হয়ে দাঁড়ালো কি আমার নিরক্ষর রেখা। কারণ এই লাইনটা পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাগুলি বিস্তৃত আছে, এগুলি যে একটা রেখা রয়েছে এটা হলো 0 ডিগ্রি নিরক্ষর রেখা, এইটা কিন্তু কি, এটা কিন্তু দুইটা গোলার্ধ অর্থাৎ পশ্চিম পূর্ব গোলার্ধ আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে সমান ভাগে কিন্তু ভাগ করেছে, ওকে, সমান ভাগে কিন্তু ভাগ করেছে, ক্লিয়ার। তো আনসারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি নিরক্ষরেখা, ইকুয়েটর। নেক্সট, কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত, এটা আগেও বলেছি, আবার সরি এটা রিপিট হয়ে গেছে, আনসারটা 12 ঘন্টা হবে, এক্সপ্লেনেশন আগে অলরেডি করেছি।
তারপর 70 360 ডিগ্রি আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে। 360 ডিগ্রি আবর্তিত হতে পৃথিবীর কত সময় লাগে? তো আনসারটা কি হবে দেখো, 360 ডিগ্রি, ধরো এখান থেকে আবার এদিকে ঘুরে আসতে এই যে সময় লাগে, এটা কত, বৃত্তের একক তো 360, তো সময় লাগে 24 ঘন্টা, 24 আওয়ার্স। কিন্তু এখানে আমার আওয়ার্স দিনে মিনিটে দিয়েছে, তো কত মিনিট লাগবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। 24 ঘন্টা কত মিনিট হয় সেটা তোমরা বার করবে। 1 মিনিট অবভিয়াসলি হবে না, 14 মিনিট অবভিয়াসলি হবে না, এখন 144 হবে না, 1440 হবে, সেটা তোমরা বার করবে। তো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইলো। কোশ্চেন নাম্বার 70 আনসারটা কি হবে? অপশন সি হবে না অপশন ডি হবে? তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবে। খুবই সিম্পল একটা ব্যাপার, জাস্ট 24 ঘন্টাকে মিনিটে কনভার্ট করবে, এতটুকু ব্যাপারটা। তো এটা তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, সি হবে না ডি হবে। খুবই ইজি আনসার। ওকে, চলো নেক্সট। আর নেক্সট রয়েছে 71 নাম্বার। আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা যেটা হলো 180 ডিগ্রি, যেটাকে আমরা ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা বলি, সেটা কোন মহাসাগরের উপর বিস্তৃত হয়েছে? প্রশান্ত মহাসাগর। অনেকবার বলেছি প্রশান্ত মহাসাগর। তো আনসার ইজ অপশন নাম্বার এ, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান। The international date line extend over which ocean? That is Pacific Ocean. Pacific Ocean. নেক্সট এক্সপ্লেনেশন। আন্তর্জাতিক তারিখ রেখা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কল্পিত রেখা। এটি সময় তারিখ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। প্রধানত প্রশান্ত মহাসাগর মিন্স প্যাসিফিক ওশানের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। এটি দ্বীপ ও দেশগুলির সময় সমন্বয়ে বাঁকানো হয়েছে। মানে এটি এই যে প্রশান্ত মহাসাগর দিয়ে গেছে, রেখাটি না এইভাবে সোজা যায়নি, এইভাবে করে গেছে। কেন? ধরো এখানে একটা দ্বীপ রয়েছে, এখানে দ্বীপ রয়েছে, এখানে দ্বীপ রয়েছে, এখন সমান যদি যায় তাহলে তো ডেট তো ডিফারেন্ট হয়ে যাবে। এখানে একটা ডেট, এখানে একটা ডেট হয়ে যাবে। তো এখন দুই জায়গায় দুই ডেট হলে তো প্রবলেম হয়ে যাবে। ওই প্রবলেম যাতে না হয়, এটা ধরো এইভাবে করে এরকম আঁকা বাঁকা হয়ে গিয়েছে। ওকে, পশ্চিমে একটি দিন ও পূর্বে অন্য দিন শুরু হয়। তাই আন্তর্জাতিক তারিখ রেখা প্রধানত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। নেক্সট 72 নাম্বার। ভারতের পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা কোনটি? ভারতের, এখন ধরো যে 0 ডিগ্রিটা রয়েছে, 0 ডিগ্রি থেকে আরো পূর্ব দিকে, এদিকে আমি পূর্ব দিকে গেলাম, এদিকে আমার ভারতবর্ষটা আছে। তো ভারতের প্রমাণ দ্রাঘিমা, ধরো ভারত রয়েছে, ভারতের একদম মাঝখানে যে রেখাটা রয়েছে যেটাকে আমরা প্রমাণ দ্রাঘিমা হিসাবে চিনি, সেটার মান কত? সেটার মান হলো 82.5 ডিগ্রি ইস্ট, 82.5 ডিগ্রি ইস্ট, যেটা এলাহাবাদের মাঝখান দিয়ে গেছে। এখন এটা তো মাঝখানে, এটা তো ভারতের মাঝখানে। ভারতের ম্যাপটা যদি দেখি, একদম পূর্ব সাইডে রয়েছে কি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ কিন্তু রয়েছে একদম পূর্ব দিকে, আর একদম পশ্চিম দিকে রয়েছে গুজরাট। কি রয়েছে? গুজরাট। এখন এখানে তো রেখাটা কিন্তু সেম, এদিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে যাচ্ছে, তো মাঝখানে হলেন 82.5 হচ্ছে। পূর্ব আর পশ্চিমে তো অন্যটা হবে। তো পশ্চিমে হলে কি হবে? গুজরাটে পশ্চিমে হবে 68। গুজরাটে একটা জায়গা রয়েছে কচ্ছের রান। কি হবে? কচ্ছের রান। ওই জায়গাতে যে ডিগ্রিটা রয়েছে সেটা হলো 68 ডিগ্রি 7 ইস্ট। তো যদি বলা হয় ভারতের পশ্চিম প্রান্ত দ্রাঘিমা কোনটা, তাহলে কত? সেটা মান হবে 68 ডিগ্রি 07 ইস্ট। আর যদি বলা হয় যেটা অরুণাচল প্রদেশে রয়েছে একদম পূর্ব সাইডে, কারণ এটার পরে তারপর অন্য দেশ চলে আসবে, পূর্ব প্রান্তে রয়েছে, সেটা হলো 97 ডিগ্রি 25 ইস্ট। 97 ডিগ্রি 25 ইস্ট। একদম ভারতের প্রমাণ সময় 82.5 ডিগ্রি পূর্ব। ভারতের যে পশ্চিম প্রান্ত দ্রাঘিমা সেটা হলো 68 ডিগ্রি 7 ইস্ট। আর পূর্ব প্রান্ত হলো 97 ডিগ্রি 25 ইস্ট। পূর্ব প্রান্ত কোথায়? একদম অরুণাচল প্রদেশ, আর এদিকে হলো পশ্চিম প্রান্ত গুজরাট, কচ্ছের রান। ওকে, তো এখানে কোশ্চেন কি? ভারতের পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা, তার মানে কি হবে? পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা এই যে 97 ডিগ্রি 25 পূর্ব। ওকে, 97 ডিগ্রি 25 ইস্ট। ক্লিয়ার? তো আনসার ইজ অপশন নাম্বার ডি। পশ্চিম প্রান্ত হলে কত হবে? এটা হবে। ওকে, নেক্সট এখানে আবার এক্সপ্লেনেশন রয়েছে, যেটা বললাম সেমই রয়েছে। ভারতের প্রাচীনতম পূর্ব অংশ অরুণাচল প্রদেশের কাছাকাছি অবস্থিত। ভারতের পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা হলো 97 ডিগ্রি 25 ইস্ট। এটি ভারতের সময় ও দৈর্ঘ্য সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ। পশ্চিম প্রান্তীয় দ্রাঘিমা 68 ডিগ্রি 7 পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখার মধ্য দিয়ে দেশের পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করা হয়। তাই ভারতের সর্বোচ্চ পূর্ব দ্রাঘিমা হলো 97 ডিগ্রি 25 পূর্ব।
তারপর কোশ্চেন, ভারতের পশ্চিম প্রান্ত দ্রাঘিমা আর কি এক্সপ্লেন করার দরকার আছে, অলরেডি বলে দিয়েছি। সেটা আনসারটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে এই যে 68°07 পূর্ব, পূর্ব কিন্তু পশ্চিম না, কিন্তু এটা হবে না, এটাও হবে না, এটাও না। তো আনসার এই যে অপশন বি, অপশন বি, দ্য ওয়েস্টার্ন মোস্ট লংগিটিউড অফ ইন্ডিয়া ইজ 68°07 ইস্ট, যেটা রয়েছে গুজরাট। গুজরাটে একটা জায়গা রয়েছে কচ্ছের রান, সেখানে। এই যে এখানে আছে দেখো, ভারতের পশ্চিম দ্রাঘিমাংশ হলো যে 68°7 পূর্ব, তা 68°07 ইস্ট। এটি ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ অঞ্চলে বা কচ্ছের রান অঞ্চলে অবস্থিত। 75, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত, কয়টি আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা কয়টা আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা একটাই আছে। কয়টা আছে? একটা। সেটার মান কত? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া একটাই আছে, সেটার মান হলো 82.5° পূর্ব। কোথায় রয়েছে? এলাহাবাদে রয়েছে। এলাহাবাদের স্পেসিফিক কোন জায়গাতে? এলাহাবাদের যে একটা জায়গা রয়েছে নানি বলে, এই জায়গাতে রয়েছে। আর এটাকে আমরা বলে থাকি IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, কিন্তু দেখো ভারতের মতো সব দেশে যে যেরকম বাংলাদেশে একটা, ভারতে একটা, কিন্তু সব দেশে যে একটা এরকম না। কিছু কিছু দেশ আছে এখানে একটার বেশি দ্রাঘিমা আছে। স্পেশালি যে দেখা গেলো পৃথিবীটা তো রয়েছে, এখন ধরো যেগুলি পশ্চিম পূর্ব পশ্চিম বেশি বিস্তৃত, ধরো এরকম রেখা, এরকম পাশ যে ইয়েগুলা রয়েছে, মানে দেশগুলা রয়েছে, ওইগুলি ক্ষেত্রে না অনেকগুলো দ্রাঘিমা থাকে, একটার বেশি দ্রাঘিমা থাকে। ধরো এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, একটু ছড়ানো রয়েছে, মানে এইভাবে পাশ রয়েছে, লম্বালম্বি এইভাবে পাশ রয়েছে দেশগুলি। তো এখানে দেখা যাচ্ছে এখানে একটা দ্রাঘিমা রেখা, এখানে একটা প্রমাণ দ্রাঘিমা, এখানে একটা প্রমাণ দ্রাঘিমা। তো দেখা যাচ্ছে যেহেতু পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, তো ওইখান থেকে দেখা গেল এখানে 1 ঘন্টা 2 ঘন্টা এগিয়ে, বা কিছু সময় এগিয়ে, এদিকে এগিয়ে আছে, এদিকে আবার পিছিয়ে আছে। তো এই সময়ের পার্থক্য দেখা যায়। তাদের কিছু কিছু দেশ আছে যেখানে একটার বেশি দ্রাঘিমা আছে, মানে একাধিক দ্রাঘিমা রেখা, প্রমাণ দ্রাঘিমা রেখা আছে। তো ওইগুলি এরকম কিছু দেশের নাম কি, যেরকম আমেরিকা যুক্তরাষ্ট্র আছে, রাশিয়া আছে। তো আনসার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া। এগুলির মধ্যে কিন্তু মানে একটার বেশি দ্রাঘিমা রেখা আছে। এবং ভারত ও পাকিস্তান একটা আছে, তার মানে এখানে হবে না, কারণ এখানে বলেছে একাধিক প্রমাণ দ্রাঘিমা আছে এমন দুটি দেশ। তো একাধিক ভারতও নেই, পাকিস্তানেও নেই, সুইডেন ও ফিনল্যান্ডে নেই, জাপান ও ইন্দোনেশিয়ার মধ্যে না। আনসারটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া, অর্থাৎ ইউএসএ এন্ড রাশিয়াতে কিন্তু একটার বেশি প্রমাণ দ্রাঘিমা আছে। এটা কিন্তু মুখস্থ রাখবে। দেখো কিছু বড় দেশ পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত, ওই যে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত একটু পাশ, তাই একটি মাত্র মানদণ্ড দ্রাঘিমার সময় বৈষম্য সৃষ্টি করে, মানে একটা থাকলে সময়ের ডিফারেন্সটা বেশি হয়ে যাবে। দেখা গেল একটা জায়গার মধ্যে দুপুর হলো আর অন্য জায়গায় একদম রাত্র হয়ে গেল, তো একটা প্রবলেম হয়ে যাবে। একই দেশের মধ্যে এত ডিফারেন্স, মানে সময়ের ডিফারেন্সটা, তো ওই সময়ের ডিফারেন্সটা যাতে না হয় তার জন্য, মানে বা এই প্রবলেমটা যাতে না হয় এই কারণে বিভিন্ন দ্রাঘিমা রেখেছে, যাতে মানে প্রবলেম না হয়। ওকে, আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ ধরনের দেশ। তারা ভূখণ্ডের বিভিন্ন অংশে বিভিন্ন যে স্ট্যান্ডার্ড টাইম জোন প্রয়োগ করে। এটি স্থানীয় সময় সমন্বয় এবং প্রশাসনিক সুবিধার জন্য করা হয়। তাই একাধিক প্রমাণ দ্রাঘিমা আছে এমন দেশ হলো ইউএসএ, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া। তারপর রয়েছে 76 নাম্বার কি রয়েছে? নিরক্ষরেখার কৌণিক মান কত? নিরক্ষরেখার যে কৌণিক মানটা সেটা কত হবে? অবভিয়াসলি সেটা 0 ডিগ্রি হবে। অপশন নাম্বার বি 0 ডিগ্রি। অনেকবার বলেছি দ্য অ্যাঙ্গুলার ভ্যালু অফ ইকুয়েটরে হলে সেটা অবভিয়াসলি 0 ডিগ্রি হবে। এটার কনফিউশন তো কোনো ব্যাপারই নেই। তারপর 77, সমুদ্রের নাবিকেরা যে যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয়, যে সমুদ্রের নাবিকেরা কোন যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয় সেটা হবে সেক্সট্যান্ট। কি হবে? সেক্সট্যান্ট। এটা মুখস্থের বিষয়। সমুদ্রের নাবিকেরা একটা যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করে, আর সেটার নাম হলো সেক্সট্যান্ট। বা সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে কি নির্ণয় করা হয়? সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয়। ইম্পর্টেন্ট পার্ট, এটা মুখস্থের বিষয়। তারপর 78, টুঙ্গা ও চেতাম দ্বীপপুঞ্জ কাছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বাধিক বেঁকেছে। যে টুঙ্গা ও চেতাম দ্বীপপুঞ্জ যেটা প্রশান্ত মহাসাগরে রয়েছে, আর এটা বলেছিলাম না যে প্রশান্ত মহাসাগরে কিছু দ্বীপ আছে, ওই দ্বীপগুলি থাকায় যে রেখাটা সোজা আসেনি, অনেকটা আঁকা বাঁকা হয়েছে, যাতে ডেটের ডিফারেন্স না হয়। তো ওই যে টুঙ্গা ও চেতাম কিছু দ্বীপপুঞ্জ আছে, তার কাছে আন্তর্জাতিক তারিখ রেখাটা সর্বাধিক বেঁকে আছে। সেটা মানে কিরকম বেঁকে আছে? সেটা অনেকটাই, প্রায় তোমার 11 ডিগ্রি। কত? প্রায় 11 ডিগ্রি কিন্তু বেঁকে আছে। তার মানে আনসার অপশন নাম্বার সি। এটা মনে রাখবে।
নেক্সট, দ্রাঘিমা রেখা বরাবর কল্পিত, এটি দ্বীপ ও দেশগুলি স্থানীয় সময় সমন্বয় রাখতে কিছু স্থানের বাঁকা। টুঙ্গা এবং চেতান দ্বীপপুঞ্জের কাছে এই বাঁক সর্বাধিক। এখানে তারিখ রেখা প্রায় 11, যে 11 অদ্বিতীয় ভাবে বাঁকা। এটি স্থানীয় সময় ও দিনে ধারাবাহিকতা বজায় রাখতে এটা করা হয়। নেক্সট 79 নাম্বার। 79 নম্বরে কি রয়েছে দেখো, 79 নম্বরে রয়েছে পৃথিবীর ভেতরে কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটি কল্পনা করা হয় সেটা কি? মানে পৃথিবীর ভেতরে কেন্দ্রকে ছেদ করে যে উত্তর দক্ষিণে, এই যে নর্থ সাউথে যে এরকম করে একটু বরাবর বেঁকে আছে, ধরো পৃথিবীটা আছে এরকম একটু, পৃথিবীটা কিন্তু দেখবে একটু মানে বেঁকে আছে, আমরা গ্লোবোজয় দিকে একটু বেঁকে আছে, তো এটা একটা পৃথিবীকে ছেদ করে উত্তর দক্ষিণে যে রেখাটা রয়েছে, যেটা রয়েছে 66.5 ডিগ্রি, এরকম 66 ডিগ্রি কিন্তু এটা বেঁকে আছে, ওইটাকে কি বলা হয়? ওইটাকে অ্যাক্সিস বলা হয়। কি বলা হয়? অ্যাক্সিস, ওই যে অক্ষ বা মূল রেখা বলা হয়, যেটাকে আমরা অ্যাক্সিস হিসাবে চিনে থাকি। তার মানে আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, এটি ভূগোলকের উপর পূর্ব পশ্চিমে যে রেখাগুলি পৃথিবীকে ঘিরে আছে সেগুলি কি? মানে দ্য লাইনস এনসার্কেলিং দ্য আর্থ ইস্ট ওয়েস্ট অন দ্য গ্লোব ইজ, এটা কি বৃত্তচাপ, অধিবৃত্ত, অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত? মানে ভূগোলকটা যে আছে তার উপর এদিকে পশ্চিম, এদিকে হলো পূর্ব, পূর্ব পশ্চিমে যে রেখাগুলি, মানে এই যে রেখাগুলি হচ্ছে পৃথিবীকে ঘিরে আছে, এগুলি কি? এগুলি অক্ষরেখা, এগুলি অক্ষরেখা। এই অক্ষরেখাগুলি কি? এগুলি হলো পূর্ণবৃত্ত। তার মানে আনসার ইজ অপশন ডি। পূর্ণবৃত্ত মিন্স ফুল সার্কেল, অপশন ডি। 81, উত্তর ও দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান, উত্তর ও দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান কত? এই যে উত্তর এদিকে রয়েছে, দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান কত? 90 ডিগ্রি যে নর্থ, 90 ডিগ্রি সাউথ, তার মানে আনসার 90 ডিগ্রি, অপশন নাম্বার বি। 82, পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে পূর্ণবৃত্তের মতো যে রেখা কল্পনা করা হয়, দ্য লাইন ইমাজিনড অ্যাজ এ ফুল সার্কেল ইস্ট ওয়েস্ট যে ইকুইডিস্ট ফ্রম দ্য পোল, এটা কি হবে? পৃথিবীর দুইটা মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে যে পূর্ণবৃত্তের মতো, ধরো পৃথিবী কে এদিকে রয়েছে পশ্চিম, এদিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে পূর্ণবৃত্তগুলি রয়েছে, এগুলিকে অক্ষরেখা বলে। তার মধ্যে দুইটা মেরু থেকে, ধরো এখানে রয়েছে উত্তর মেরু, এদিকে রয়েছে আমার দক্ষিণ মেরু, দুইটা থেকে একদম সেম ডিস্টেন্সে কোনটা রয়েছে? সেটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি মিন্স নিরক্ষরেখা, এন্ড দ্য আনসার ইজ অপশন সি। নিরক্ষরেখা মিন্স ইকুয়েটর। মেরু রেখা থেকে সমান দূরত্ব, মেরু রেখা তো হবেই না, কাটা। মূল মধ্যরেখা তো দ্রাঘিমা রেখা, এটাও হবে না। আন্তর্জাতিক তারিখ রেখা দ্রাঘিমাতে আসে 180 ডিগ্রি যেটা রয়েছে, এটাও হবে না, তো আনসার অপশন সি, নিরক্ষরেখা। 83, সর্বোচ্চ অক্ষাংশের মান কত? এই যে এটা হলো কত, যে পৃথিবীটা এদিকে রয়েছে 0 ডিগ্রি, এদিকে রয়েছে 90 ডিগ্রি ম্যাক্সিমাম, আর এদিকে ম্যাক্সিমামও 90 ডিগ্রি, তার মানে সর্বোচ্চ কত? 90 ডিগ্রি। তার আনসার ইজ অপশন সি, 90 ডিগ্রি। 84 এ রয়েছে নিম্ন অক্ষাংশের বিস্তৃতি কত? ওই যে উচ্চ অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, তো এখানে রয়েছে 0 to 10 হবে না, 0 to 20 হবে না, 0 to 40 হবে না, এটা হবে 0 to 30, কারণ 0 to 30 হলে নিম্ন, তারপরে যেরকম 30 থেকে 60 হলে সেটা হবে মধ্য, তারপরে 60 থেকে 90 হলে সেটা হয়ে যাবে উচ্চ অক্ষাংশ। ওকে, তার মানে নিম্ন অক্ষাংশ কোনটা? 0 to 30, আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, সেম এক্সপ্লেনেশন, আলাদা বোঝানো তো কোনো দরকার নেই, আর কনসেপ্ট ক্লাসে তো আছি, তো স্ক্রিনশট নিয়ে নিও, বা আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, 85 নম্বর দেখো, সেক্সটেন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? আমরা একটু আগে দেখেছিলাম সমুদ্রের নাবিকেরা যে অক্ষাংশ নির্ণয় করে একটা যন্ত্রের মাধ্যমে, সেটা সেক্সটেন যন্ত্র, তার মানে সেক্সটেন যন্ত্রের মাধ্যমে কি করা হয়? অক্ষাংশ নির্ণয় করা হয়, তো আনসার ইজ অপশন নাম্বার সি, অক্ষাংশ। অপশন নাম্বার সি, অক্ষাংশ। 86, মূল মধ্যরেখা কোন স্থানের উপর দিয়ে গেছে? মূল মধ্যরেখা মূল মধ্যরেখা মানে প্রাইম মেরিডিয়ান, যেটা মান হলো 0 ডিগ্রি, কোন জায়গা দিয়ে গেছে? লন্ডনে একটা জায়গা আছে গ্রিনউইচ, সেই গ্রিনউইচের মধ্য দিয়ে কিন্তু গেছে, তার মানে আনসার কি হবে? যে অপশন সি, গ্রিনউইচ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা গেল আমাদের 86 নাম্বার।
নেক্সট হলো এখানে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন অলরেডি অনেকবার করেছি, সেম এক্সপ্লেনেশন, তো তার জন্য আবারও আমি বলছি না। নেক্সট আমি যাচ্ছি 87। 87 এ রয়েছে মূল দ্রাঘিমা রেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্ব বলা হয়, মানে মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে মানে কোন স্থানের যে কৌণিক যে দূরত্বটা রয়েছে, কোণাকুণি যে দূরত্বটা রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে অক্ষাংশ বলা হয়, দ্রাঘিমা বলা হয়, নিরক্ষরেখা বলা হয়, না মধ্যরেখা বলা হয়? খুব সিম্পল, কিন্তু এটা খুব সিম্পল। অক্ষাংশ হবে না, নিরক্ষরেখা হবে না, মধ্যরেখাও হবে না, তার মানে আনসার কি দাঁড়ালো? দ্রাঘিমা। ওকে, তো অপশন বি। তারপর রয়েছে কি, এই যে আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা মানে 180 ডিগ্রি যে লাইনটা, সেটা কোন মহাসাগরের উপর দিয়ে গিয়েছিল? প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। এই কোশ্চেনটা কিন্তু রিপিটই হয়েছে, প্রশান্ত মহাসাগর। আনসার অপশন সি। নেক্সট হলো 89। ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত হলো, মানে এখন আমি নতুন চ্যাপ্টার থেকে আবার একটু এখানে আনলাম, সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত কোনটা? এখানে রয়েছে আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত। প্রাচীনতম পর্বত কোনটা? সেটা হয়ে যাবে আরাবল্লী পর্বত। প্রাচীনতম পর্বত কোনটা? সেটা হবে আরাবল্লী পর্বত। এটা হলো ভারতের সর্বাপেক্ষা সবচেয়ে প্রাচীনতম পর্বত, যেটা কিনা হলো আরাবল্লী পর্বত। ওকে, তারপর যেরকম বিন্ধ্য পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বত কোথায় রয়েছে? ওই যে ভারতের মানে মোটামুটি মাঝখানেই বলতে পারো বিন্ধ্য পর্বত রয়েছে। তারপর যেরকম সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত রয়েছে, কিন্তু এগুলি একদম প্রাচীনতম না। প্রাচীনতম হলে আনসার হয়ে যাবে আরাবল্লী পর্বত। ওইটা ওই পর্বতের ক্লাসের মধ্যে পেয়ে যাবে, যেখানে আমরা ভূমিরূপের যে ক্লাসটা রয়েছে, যেখানে আমরা পর্বত, মালভূমি, সমভূমি তিনটা নিয়ে আমরা ডিসকাস করেছি, সেখানের মধ্যে কিন্তু এগুলা দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো এটা আনসারটা অপশন এ। আশা করি সবারই এটা কারেক্ট আনসার হয়েছে। তারপরে চলে আসবে এখানে এক্সপ্লেনেশন ওই আনসারটা নিয়ে। আরাবল্লী পর্বত ভারতের একটি প্রাচীনতম পর্বত, আসতেই পারে, ভারতের প্রাচীনতম পর্বতের নাম আরাবল্লী পর্বত। এটি প্রায় 150 কোটি বছর পূর্বে গঠিত হয়, মূলত রাজস্থান রাজ্যে বিস্তৃত। আরাবল্লী পর্বত মূলত কোন রাজ্যে রয়েছে? রাজস্থানে। ভূতাত্ত্বিক ভাবে এটি প্রাচীন গঠন ও পর্বতমালা উচ্ছিষ্ট অংশ। অন্যান্য পর্বতমালা যেমন বিন্ধ্য, সাতপুরা ও নীলগিরির তুলনায় অনেকটা মানে তুলনায় এগুলি অনেকটা নতুন। আরাবল্লীর তুলনায় এগুলি অনেকটা নতুন। ওকে, আর প্রাচীনতম মেন ওইটাই। আর তাই ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হলো আরাবল্লী পর্বত। তার মানে আনসারটা হবে অপশন এ ছিল, আই গেস, আরাবল্লী পর্বত। একটু দেখে নাও অপশনটা, হ্যাঁ অপশন এ। তারপর 90 হলো পৃথিবীর ছাদ বলা হয়, আমরা সবাই জানি পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ, দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ছাদ। আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম, সবচেয়ে মানে বৃহত্তম, তখন কি হয়ে যাবে? তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম উচ্চতম। ওকে, মানে সবচেয়ে বড় বা উচ্চতম তখন হয়ে যাবে তিব্বত মালভূমি। আর পামির মালভূমি অনেকটা উঁচুতে, কিন্তু সে মানে বৃহত্তম না, উচ্চতম, তার জন্য ছাদ বলা হয় পামির মালভূমি। লাদাখ মালভূমি হলো যেটা মানে শীতলতম, এটা ঠান্ডা না, তো এটা শীতল মালভূমি বলা হয়। আর দাক্ষিণাত্য মালভূমি যেটা ধরো ভারতের যে একটু দক্ষিণ সাইড রয়েছে, যেখানে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়, কালো মাটি যেটা কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়, তো ওইখানে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি। তো এখানে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। পৃথিবীর রুফ অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর ছাদ নামকরণ করা হয়েছে পামির মালভূমিকে। এটি উচ্চতা ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষভাবে পরিচিত। তারপর হচ্ছে পামির মালভূমি মধ্য এশিয়ায় অবস্থিত। পামির মালভূমি কি? মধ্য এশিয়ায় অবস্থিত। এর শীর্ষাঞ্চলগুলি 5000 থেকে 7000 মিটার উচ্চতায় বিস্তৃত। অন্যান্য প্লেন্ট যেমন তিব্বত বা লাদাখ তুলনা পামিরের উচ্চতা ও গুরুত্ব বেশি, মানে তিব্বত বা লাদাখ এগুলি থেকে পামিরের উচ্চতাটা অনেকটাই বেশি, কিন্তু বৃহৎ মানে বড় যদি বলা হয়, উচ্চতম হলে তো এইভাবে, বৃহত্তম হলে এইভাবে পুরাটা নেওয়া হবে, তখন সেটা তিব্বত হবে, কিন্তু উচ্চতম হলে পামির হবে। আর তাই পৃথিবীর ছাদের উপমা হিসেবে পামির মালভূমিকে স্বীকৃত। 91 একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। ওকে, একটি সুপ্ত আগ্নেয়গিরি। এখন সুপ্ত আগ্নেয়গিরি কি দেখো, এটা সুপ্ত মানে আগ্নেয়গিরি বিভিন্ন আগ্নেয়গিরি রয়েছে, জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি হয়েছে যেটা ধরো যে আগে মানে হয়নি বা ইন ফিউচার হওয়ার অনেক সম্ভাবনা আছে, ওইটা সুপ্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি হলো যেটা প্রায়ই অগ্নুৎপাত হচ্ছে, সেটা জীবন্ত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি হলো যেটা আগে হয়তো বা হয়েছে কিন্তু ইন ফিউচারে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওইটা হলো মৃত
মৃত আগ্নেয়গিরি। তো এই সুপ্ত আগ্নেয়গিরি কি, যেটা ধরো মানে হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, তো ওইটা হলো সুপ্ত আগ্নেয়গিরি। তার একটা এক্সাম্পল হলো জাপানের ফুজিয়ামা। আনসার অপশন নাম্বারে জাপানের ফুজিয়ামা হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি, মাউন্ট ফুজি, যেটা মাউন্ট ফুজি বলা হয়, যেটা রয়েছে জাপানে। ওকে, নেক্সট এই যে এক্সপ্লেনেশন, সুপ্ত আগ্নেয়গিরি হলো আগ্নেয়গিরি বর্তমান অগ্নুৎপাত করে না, মানে বর্তমানে এটা অগ্নুৎপাত করে না। জাপানে ফুজিয়ামা এমন একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটি চূড়ায় তুষার 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 মেঘেলা ও জাপানের প্রতীক। ফুজিয়ামা অগ্নুৎপাতের জন্য অপ্রচলিত তবে ভূতাত্ত্বিকভাবে সক্রিয়তা থাকতে পারে। অন্যান্য অপশন যেমন ধরো ভিসুভিয়াস, এই ভিসুভিয়াসটা ছিল সেটা একটা সক্রিয় আগ্নেয়গিরি। সাতপুরা ও ব্যারেন একটি এটা কোনো আগ্নেয় এটা নয়। সাতপুরা ও ব্যারেন এগুলি আমরা পড়েছিলাম একটু আগে, দেখেছিলাম পর্বতের উদাহরণ ছিল, কিন্তু এগুলি কোনো আগ্নেয়গিরির নয়। ওকে, তাই সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে সঠিক উত্তরটা কোনটা, ফুজিয়ামা, মানে জাপানের ফুজিয়ামা, মাউন্ট ফুজি। 92, ভূপৃষ্ঠে বহুদূর বিস্তৃত সুউচ্চ শিখরযুক্ত শিলাস্তূপকে কি বলা হয়? মানে ভূপৃষ্ঠে বহুদূর বিস্তৃত সুউচ্চ যে শিখরযুক্ত শিলাস্তূপ রয়েছে সেটাকে বলা হয় পর্বত। পর্বত, এখন দেখো কিছু ডিফারেন্স আছে। এই যে পর্বত বা পাহাড়ের মধ্যে একটা সিমিলারিটি আছে, তার যে মানে এই যে উঁচু জায়গাটা এরকম উঁচু একটা মানে এটা এরকম থাকবে, শিখরযুক্ত থাকবে, ওইটাকে পর্বত, আর একটা হলো পাহাড় বলা হয়। কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স হলো, পর্বত হলো যেটা অনেক উঁচু থাকে, 900 মিটারের বেশি যেটা উঁচু থাকে সেটা পর্বত, আর পাহাড় হলো ধরো এই 300 থেকে 600 মিটার পর্যন্ত থাকলো সেটা হবে পাহাড়। ওকে, পাহাড় আর পর্বতের মানে সিমিলারিটিস হলো দুইটাই মানে উঁচু এরকম থাকবে, আর একটা উঁচু জায়গায় এরকম শৃঙ্গযুক্ত থাকবে, কিন্তু ডিফারেন্স হলো পাহাড়টা অনেক ছোট, মানে 300 থেকে 60 মিটার হলে সেটা হবে, 300 থেকে 600 মিটার হলে পাহাড়, আর 900 মিটারের বেশি উচ্চতা হলে পর্বত, যেরকম ধরো হিমালয় পর্বত আছে, ওকে, সাতপুরা পর্বত আছে, এগুলা। ওকে, আর মালভূমি আর সমভূমি কি, ধরো সমুদ্র পৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতা আছে সেটা সমভূমি। সমভূমি যেটা ধরো 300 মিটারে যখন নিচে হয়ে যাবে কম, তখন হবে সমভূমি। যখন 300 মিটার থেকে প্রায় মানে 600 মিটার বা 900 মিটারের কম হবে তখন সেটা হয়ে যাবে মালভূমি। আর মালভূমি না অনেকটা মানে এরকম এরকম থাকে না, এটা অনেকটা এরকম ভাবে থাকে, এটা হলো মালভূমি। তো সবচেয়ে নিচু হলো সমভূমি, তারপর হলো মালভূমি, তার উপর হলো পর্বত। আর পর্বত আর পাহাড়ের মধ্যে ডিফারেন্সটা হলো যে পর্বত হলো 900 মিটার বেশি, পাহাড়টা হলো 300-600 মিটারের মধ্যে থাকে। ওকে, তো ভূপৃষ্ঠের বহুদূর অনেক উঁচু মানে সুউচ্চ শিখরযুক্ত শিলাস্তূপকে তাহলে ডেফিনেটলি মানে অনেক উঁচু যেহেতু শিলাস্তূপকে কি বলা হবে, পর্বত বলা হবে, মাউন্টেন। অপশন নাম্বার বি। এক্সাম্পল হলো একটা যেরকম হিমালয় পর্বত রয়েছে। তারপর এই যে এখানে দেখো রয়েছে পাহাড়, যেটা হিল, তুলনামূলকভাবে ছোট হয়, কম উচ্চতা, উঁচু ভূমি, সাধারণত 300 থেকে 600 মিটার হয়ে থাকে। পর্বত, মাউন্টেন, যেটা বৃহৎ অনেক বড় হয়ে থাকে, সুউচ্চ শিখরযুক্ত শিলাস্তূপ যা বহুদূর পর্যন্ত বিস্তৃত, প্রধানত ভূগঠন, মানে এটা আনসারটা পর্বতই হবে, মানে এটা 900 মিটার থেকে অনেকটা বেশি থাকবে। তারপর মালভূমি, যেটাকে প্ল্যাটিউ বলা হয়, সমভূমি চেয়ে উঁচু, সমভূমির থেকে উঁচু থাকবে, বিস্তৃত এলাকা, অনেকটা সমতল শীর্ষ থাকে, এটা এই যে মানে শীর্ষটা উপজারি এরকম সমতল থাকে, এটা এরকম মানে টেবিল ল্যাম্পের মতন অনেকটা থাকে। আর এটা না, এটা 900 মিটার থেকে মানে 900 মিটার থেকে কম উচ্চতা হবে, আবার 300 থেকে বেশি উচ্চতা সম্পন্ন হবে। আর সমভূমি, যেটাকে প্লেন বলা হয়, সমতল বা অল্প ঢাল যুক্ত বিস্তৃত ভূমি যা নদী বা প্রাকৃতিক প্রক্রিয়া গঠিত হয়, আর এটা বেসিক্যালি 300 মিটারে অনেকটা কম হয়। ওকে, এটা গেল পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, বোঝা গেল আনসার। আর কোশ্চেনের অ্যাকর্ডিং আনসারটা হবে পর্বত। নেক্সট 93 নাম্বার। 93 এ রয়েছে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে কি বলে? এই যে কোমল পাললিক শিলা, শিলার মধ্যে অনেকগুলো আমরা পড়েছি কনসেপ্ট ক্লাসে। তো কোমল শিলা আছে, তো কোমল শিলা যেগুলো কিন্তু লেয়ারে থাকে, অনেকটা নরম থাকে, যে কোমল শিলার মধ্যে যখন ভাঁজ পড়ে, ধরো শিলাটা আছে তো দুই দিক থেকে অনেকটা এরকম চাপ সৃষ্টি হচ্ছে, ভাঁজ পড়ছে, ভাঁজ পড়ে যে পর্বতটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন বলা হয়। ধরো এখানে কোমল শিলাটা রয়েছে, এদিক থেকেও চাপ সৃষ্টি হচ্ছে, এদিক থেকে
চাপ সৃষ্টি হয়, চাপ পড়তে পড়তে অনেকটা এরকম উঁচু হয়ে গেছে, ওই যে পর্বত সৃষ্টি হয় এটাকে বলা হয় ভঙ্গিল পর্বত বলা হয়, বা ফোল্ডেড মাউন্টেন, মানে ফোল্ড হয়ে যে মাউন্টেন হচ্ছে, যেরকম একটা উদাহরণ হলো হিমালয়। হিমালয় পর্বতমালা কিন্তু ফোল্ডেড মাউন্টেন। এখন এটা কিভাবে কি হয়েছে সেটার জন্য বুঝতে গেলে তো কনসেপ্ট ক্লাসের প্রয়োজন। ওকে, তো আনসার কি হয়ে যাবে? আনসারটা হবে ভঙ্গিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন। আর এই পর্বত কিন্তু চার ধরনের হয়ে থাকে, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত। ভঙ্গিল পর্বত দেখলাম যে কোমল পাললিক শিলা যখন দুই দিক থেকে খুব প্রেসার পড়ে, চাপ পড়ে, চাপের কারণে মাঝখান থেকে উঁচু হয়ে যায়, তো এটা ফোল্ড হয়ে হচ্ছে, তো সেটাকে বলা হয় ফোল্ডেড মাউন্টেন। বা ধরো দুইটা আসছে এরকম এসে খুব চাপ সৃষ্টি হচ্ছে, ভারীটা নিচে হালকাটা উপরে উঠে আছে, এভাবে হচ্ছে। স্তূপ পর্বত রয়েছে, ব্লক মাউন্টেন রয়েছে। তারপর আগ্নেয় পর্বত ধরো অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাত হয়ে ধরো এখানে অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাত হয়ে এগুলি এদিকে জমা হচ্ছে, জমা হতে 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 এদিকে পাহাড়ের সৃষ্টি হলো, ওকে, একটা পর্বতের সৃষ্টি হলো, তখন ওইটাকে বলা হয় আগ্নেয় পর্বত। ক্ষয়জাত পর্বত কি, ধরো একটা পর্বত রয়েছে, এটা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, নিচের বিভিন্ন কারণে এটা আস্তে 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 ভাঙতে 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 এটা মানে যতটা বাকি আছে, ধরো এই জায়গাটা ভেঙে গেল, এই জায়গাটার বাকি আছে, তখন যে অবশিষ্টটা আছে সেটাকে বলা হয় ক্ষয়জাত পর্বত, বা এটা আরেকটা নাম অবশিষ্ট পর্বতও কিন্তু বলা হয়। আর স্তূপ পর্বত কোনটা? ধরো এখন এটা একটা সমতল জায়গা, সমতল জায়গা, কোন একটা কারণে দেখা গেল এই জায়গাটা না একটা নিচু হয়ে গেছে, এই জায়গাটা এরকম নিচু হয়ে গেছে, তো নিচু হয়ে গেলে এই জায়গাটা উঁচু মনে হবে, তার মানে এটা একটা পর্বত হবে, এটা একটা পর্বত, ওই ধরনের পর্বতকে বলা হয় স্তূপ পর্বত, স্তূপ পর্বত বলা হয়। ওকে, এই যে এখানে এক্সপ্রেশন আছে, স্তূপ পর্বত যেটাকে বলা হয় ব্লক মাউন্টেন, কঠিন ভূত্বকে ব্লকের ফাটল বা ওঠানামার মাধ্যমে তৈরি, উদাহরণ হলো যে ওকে মাউন্টেন। অর্থাৎ ধরো একটা জায়গা রয়েছে, এখানে দেখা গেল কোন একটা কারণে এই জায়গাটা মাঝখানে ফেটে গেছে, ফেটে জায়গাটা নিচে হয়ে গেছে, তার মানে এটা নিচে হয়ে গেছে, তো এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে, বা এই জায়গাটা উঁচু হয়ে গেছে, তো ওইখানে যে পর্বত সৃষ্টি হলো এটাকে বলা হয় স্তূপ পর্বত। তারপর আগ্নেয় পর্বত মানে ভলক্যানিক মাউন্টেন, আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভা বা ছাই জমে তৈরি, মানে ধর আগ্নেয়গিরি থেকে এগুলি লাভা বা এগুলি জমা হয়, সেগুলি এসে ধরে এখানে জমা হলো, জমা হতে 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 এখানে একটা পর্বত সৃষ্টি হলো, তখন এটাকে আগ্নেয় পর্বত বলা হয়, বা এটাকে সঞ্চয়জাত পর্বতও কিন্তু বলা হয়। তার একটা এক্সাম্পল জাপানের ফুজিয়ামা। তারপর ভঙ্গিল পর্বত মানে ফোল্ডেড মাউন্টেন, কোমল পাললিক শিলা চাপের ফলে ভাঁজ হয়ে তৈরি, এটি বৃহৎ সুউচ্চ পর্বত, যেরকম হিমালয়, হিমালয় রয়েছে, তারপর যেরকম কি রয়েছে আর রয়েছে, বিভিন্ন রয়েছে। তারপর হলো ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত হলো দীর্ঘস্থায়ী ক্ষয়ের ফলে, মানে অনেক দিন ধরে ক্ষয় হতে হতে যে পর্বতটা হয় সেটাকে বলা হয় ক্ষয়জাত পর্বত, যেরকম আন্টার্কটিক অঞ্চলের কিছু প্রাচীন কিছু পাহাড় রয়েছে। নেক্সট 94 নাম্বার, যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায়, মানে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায়, মানে এখন ধরো প্রায় কিছু সময় পর পর বা কয়েকদিন পর পর অগ্নুৎপাত হচ্ছে, মানে এটা মানে জীবন্ত রয়েছে, এটা প্রাণ আছে, ওইটাকে বলা হয় জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। তার মানে আনসার অপশন সি, অপশন সি। ওকে, সুপ্ত আগ্নেয়গিরি কোনটা? যেটা থেকে মানে আগে ধরো হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। ধরো মনে করো সুপ্ত মানে ঘুমিয়ে আছে, এখন কেউ ঘুমিয়ে আছে, সে যে কোনো সময় জেগে উঠতে পারে, যে কোনো সময় ঘুম ভাঙতে পারে, ওইটাই হলো সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরি কি? মৃত আগ্নেয়গিরি ধরো একদম মানে মারা গেছে, এখন কেউ মারা গেলে সে কি উঠে আসবে না, তো ওইটাই মৃত আগ্নেয়গিরি থেকে, মানে যেটা আগে হয়তো অনেক আগে হয়েছে কিন্তু ফিউচার হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। তো যে সব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হয় তাকে বলা হয় সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, মানে অ্যাক্টিভ ভলকেনো। তো আনসার অপশন সি। নেক্সট এখানে এক্সপ্লেনেশন রয়েছে, অলরেডি আমি বলেছি সুপ্ত আগ্নেয়গিরি যে দীর্ঘ সময় এটা হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে, এক্সাম্পল রয়েছে। তারপর মৃত আগ্নেয়গিরি, এটা হলো কি মানে বহু বছর ধরে এটা মানে এটা হয়নি আর ফিউচারে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তারপর সক্রিয় আগ্নেয়গিরি যেটা নিয়মিত বা প্রায় অগ্নুৎপাত হয়, সেটা সক্রিয় বা জীবন্ত বা অ্যাক্টিভ ভলকেনো, এক্সাম্পলও রয়েছে। নেক্সট রয়েছে 95 নাম্বার, সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচু বিস্তীর্ণ সমতল ভূভাগ, মানে সি লেভেল থেকে বেশি না, সামান্য একটু উঁচুতে রয়েছে, তাহলে সেটা অবভিয়াসলি সমতল হবে, সমভূমি হবে। তো আনসার অপশন বি প্লেন, সমভূমি।
তারপর 96 প্লাবনের ফলে নদীর তীরবর্তী নিচু স্থান ভরাট হয়ে যে সমভূমি সৃষ্টি হয়, মানে প্লাবনের ফলে ধরো ফ্লাড হয়েছে, এখন তো একটা নদী আছে, এখন ফ্লাড হয়েছে, ফ্লাড হয়ে নদীর জলটা বেড়ে গেছে, তো নদীর জল এদিকে চলে এসেছে, কিছু এদিকে চলে এসেছে। ওকে, আবার ফ্লাড যখন মানে আস্তে আস্তে জলের লেভেলটা কমে গেছে, তো এখান থেকে জলটা আবার আস্তে আস্তে কমে গেছে, তো এখানে দেখবে জলের সাথে কিছু নুড়ি বালি পাথর অনেক কিছু জলের সাথে এদিকে সাইডে চলে এসেছে, তো ওই জায়গাটা না একটু একটু উঁচু হয়ে গেছে, তো ওই যে উঁচু হয়ে গেছে ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় প্লাবন সমভূমি। কি বলা হয়? প্লাবন সমভূমি। অপশন নাম্বার সি, ফ্লাড প্লেন এটাকে বলা হয়। 97 ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ। ভারতের একটি স্তূপ পর্বত উদাহরণ কি? আন্দিজ পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত। আনসারটা কি হবে? আনসার হবে সাতপুরা পর্বত। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো সাতপুরা পর্বত। ক্লিয়ার? এগুলো মুখস্থর বিষয়। আর বাকিগুলি যদি একটু দেখে নাও, আন্দিজ পর্বতটা কি? আন্দিজ পর্বত এটা আগ্নেয় বা ভঙ্গিল পর্বতের সংমিশ্রণ, দুইটার একটা মিলিত হয়েছে। আরাবল্লী পর্বত যেরকম এটা রয়েছে, এটা প্রাচীনতম একটা পর্বত রয়েছে। ওকে, এটা ক্ষয়জাত ভঙ্গিল দুই ধরনের হয়, মেনলি এটা ক্ষয়জাতি আমরা বলে থাকি। তারপর যেরকম বিন্ধ্য পর্বত রয়েছে, এটাও কিন্তু একটা মানে মধ্য ভারতীয় এটা পর্বতমালা রয়েছে, এটা কোনো স্তূপ না, এটা প্রধানত প্রাচীন ভঙ্গিল ক্ষয়জাত। তারপর এটা সাতপুরা পর্বত রয়েছে, কি এটা কিন্তু এই যে সাতপুরা পর্বতটা রয়েছে, এটা কি? এটা একটা স্তূপ পর্বত। এটা কি? এটা একটা স্তূপ পর্বত। 98 দাক্ষিণাত্যের উত্তর ও পশ্চিমাংশে লাভা গঠিত মালভূমিকে কি বলা হয়? যে দাক্ষিণাত্য যে মালভূমি রয়েছে, উত্তর পশ্চিমাংশে যে লাভাটা গঠিত হয়ে যে মালভূমিটা হয় তাকে কি বলা হয়? বিচ্ছিন্ন মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, মোনাডোনাক নাকি ডেকান ট্রেপ? এটাকে বলা হয় ডেকান ট্রেপ বলা হয়। ডেকান ট্রেপ মনে রাখবে, ডেকান ট্রেপ বলা হয়। মুখস্থের বিষয়গুলি মুখস্থ করতে লাগবে, এক্সপ্লেন করার কোনো কিছু নেই। ওকে, তো এখানেও দেওয়া আছে কিছু এক্সট্রা ইনফরমেশন, অন্য কোনো কিছু না। নেক্সট আছে 99 নাম্বার, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম কি? পৃথিবীর যদি বলা উচ্চ মালভূমি, সবচেয়ে উঁচু মালভূমি মানে একদম উঁচু, বৃহত্তম বলা হয়নি, তখন পামির মালভূমি, তার জন্য ছাদ বলা হয়। কিন্তু বৃহত্তম বলেছে মানে বড় বলা হয়েছে, তখন আর এটা পামির হবে না, তখন হয়ে যাবে তিব্বত মালভূমি। তো আনসার অপশন এই যে বি, অপশন বি, তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম বৃহত্তম বলা হয়েছে সেই জন্য তিব্বত মালভূমি। ওকে, পামির মালভূমি পৃথিবীর ছাদ বলা হয়, সেটা সবচেয়ে উঁচু রয়েছে, এটা হবে লাদাখ। লাদাখ মালভূমিকে শীতল মালভূমি বলা হয়, দাক্ষিণাত্য মালভূমিকে যেখানে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়। explanation next 100 নাম্বার কোশ্চেন, আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, বাট এই সিরিজ শেষ নয়, জাস্ট আজকে মাত্র 2 নম্বর ক্লাস। নেক্সট ক্লাসটা তোমাদের জন্য স্যার নিয়ে আসবে, স্যার এবং আমি দুজন মিলেই নিয়ে আসবো। যাই হোক, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা হলো 100 নাম্বার কোশ্চেনটা হলো যে ক্যালডেরা হলো এক প্রকার। ক্যালডেরা কি? এটা কি আগ্নেয় সৃষ্ট গর্ত, মালভূমি, সমভূমি, বদ্বীপ? এটা হলো আগ্নেয় সৃষ্ট গর্ত। অর্থাৎ ধরো এরকম রয়েছে, এখান থেকে লাভা বেরোচ্ছে, এখানে একটা জ্বালা মুখ থাকবে, এই যে মুখটা, এই যে গর্তটা থাকে, এখানে একটা গর্ত মতন থাকে, ওইটাকে বলা হয় ক্যালডেরা। এটা কি বলা হয়? ক্যালডেরা বলা হয়, এই যে ভলক্যানিক ক্র্যাটার। ওকে, তার মানে আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এক্সপ্লেনেশন এখানে রয়েছে, আমি বলে দিচ্ছি। ক্যালডেরা হলো আগ্নেয়গিরির উপরের বড় গর্ত, আগ্নেয়গিরির উপরে যে বড় গর্তটা সেটা, এটাই গঠিত হয় অগ্নুৎপাত বা গর্ত ধসে যাওয়ার ফলে। মানে অগ্নুৎপাত, ধরো অনেক বেশি অগ্নুৎপাত হচ্ছে বা এই জায়গাটা অনেকটা নিচু হয়ে গেছে, এই কারণে এটা সৃষ্টি হয়। সাধারণত আগ্নেয়গিরির শিখরের চূড়ার নিকটে সৃষ্টি হয়। অন্যান্য যেরকম মালভূমি, সমভূমি, বদ্বীপ, এগুলি ক্যালডেরার সাথে কোনো রকম সম্পর্কিত নয়, মানে বাকি অপশনগুলো এটার সাথে সম্পর্কিত নয়। বেসিক্যালি আনসার আগ্নেয়গিরির সৃষ্ট গর্তটাই হবে, অপশন এটা যেটা ছিল সেটা। ক্লিয়ার? এই ছিল আজকের ক্লাসের 50টা কোশ্চেন। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যে টাস্কগুলি দিলাম সেটার আনসারও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের প্রত্যেকজনের কমেন্ট কিন্তু আমরা পড়ে থাকি, আর সেটা আমরা অনেকটাই কিন্তু আমরা মোটিভেট হই তোমাদের এই কমেন্টের মাধ্যমে। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর নেক্সট ক্লাস অর্থাৎ পার্ট নাম্বার 3 যেটা রয়েছে সেটা তোমাদেরকে পার্থ স্যার করিয়ে দেবে। তো এরকম ভাবে কিন্তু আমরা দুজন মিলে জিওগ্রাফি ক্লাসটা তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। শুধু জিওগ্রাফি নয়, আমরা তোমাদের জন্য যে বাকি স্যার ম্যাডামরা রয়েছে সবাই মিলে আমরা তোমাদের জন্য ইতিহাস, তারপর ভূগোল তো আছেই, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, অর্থনীতি সবটাই আমরা নিয়ে আসবো। সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে,
আর তাছাড়া অনলাইন কোর্স যেটা বলেছিলাম, অনলাইন কোর্স প্রয়োজন হলে, হার্ড কপি প্রয়োজন হলে বা অন্যান্য নোটসগুলি প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে যে নম্বরটা আছে এই নম্বরে কল করে নাও, কল করলে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারবে। তো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।